আসসালামু আলাইকুম। আব্বু, আপনার ছেলে কোথায়? আরে মা, রফিকুল তো বাড়িতে ঘুমাচ্ছে, বেলা 12টা বাজে, এখনো তো ঘুম থেকে উঠছে না। আসলে ছেলেটা যে কি হইলো। আব্বা শোনেন, ওই আপনার ছেলের সাথে আর আমার মনে হয় সংসার করা হবে না। ওই বাইরে কি ছাইপাস করে বেড়ায়, আজে বাজে ছেলেপেলের সাথে কি খাইয়ে বেড়ায়। ওই রকম মানুষের সাথে কি জীবন সংসার করা যায় আপনি বলেন? মারে, ওকে তো অনেক চেষ্টা করলামই, কিন্তু আসলে কন্ট্রোলে আনতে পারলাম না। আবার মনে করলাম যে বিয়ে শাদী দিলে পরের মেয়ে যখন আসবে সেও একটু চেষ্টা করে কন্ট্রোলে নিয়ে আসবে। তো তুমিও তো ব্যর্থ হয়ে গেলে। এখন কি করব তাই বলো। কি করবেন মানে? এইসব কথা এখন বললেই হবে নাকি? ওই সময় বিয়ে দেওয়ার সময় আপনার ওই ছিল না, মুরুদ ছিল না, হুদো ছিল না? হ্যাঁ, আপনি আপনার ছেলের ভালো প্রশংসা করে আমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে আপনার সংসারে আমাকে নিয়ে গেলেন। আমি কি দেখতে শুনতে কম রূপসী ছিলাম নাকি? আরে মা, তোমাকে কি কেউ অসুন্দরী বলছে তুমি এই কথা বলতেছো? আমরা তো তোমাকে সুন্দরী দেখেই নিয়ে আসছিলাম। এখন আমার ছেলে যদি ভালো না হয় তাহলে আমি কি করব তুমি বলে দাও। আপনি জানেন না যে একটা মেয়ের কি লাগে? মানে টাকা পয়সা অবর্তন না থাকলেই খালি হয়। মানে আমি ভালো খাচ্ছি, ভালো চলতেছি, তাই আমার হয়ে গেল, তাই হয়। আর কিছু লাগে না? আপনি এটা জানেন না? আপনি পুরুষ মানুষ না? এ বাবা, আমি তো তোমার শ্বশুর। আমাকে তুমি এই সমস্ত বোঝাইতে চাইছো কেন? আমি তো জানি যে আসলে আমার ছেলে সে বাইরে থেকে ওই রকম অবস্থায় এসে শুধু ঘুম আর ঘুমই পারে। বেলা 11টা 12টা পর্যন্ত ঘুম পারে, এটা কি ভালো মানুষের কাজ? এখন আমি তোমাদের ভিতরে ভিতরে কি হচ্ছে এটা তো আর জানি না। ও, তাহলে আপনি যখন জানেনই না, তাহলে তো আমার কষ্টের কথাটা আপনাকে অবশ্যই আমার শেয়ার করতে হয়। হ্যাঁ রে মা, এত রাগ করে কথা বলতেছো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার সব কথাই শুনবো। দেখি কি ব্যবস্থা করা যায়, বলো। তোমার সেই গোপন কি কথা, কি অসুবিধা হচ্ছে তোমার, বলো। লজ্জাও করে শ্বশুরের কাছে এসব কথা বলা যায়? এখন না বলেও পারতেছি না। তো শোনেন, আপনার ছেলে রাত্রে সে বাড়ি ফেরার কোনো টাইম টেবিল ঠিক নাই, সে কখন যায় কখন আসে, তার খাওয়ার ঠিক নেই। আর এই রকম ভাবে যখন একটা ছেলে চলাফেরা করে, তার কি ওই সমস্ত খাড়ায়, তার কি ওই সমস্ত বইয়ের যেটা আসলে চাহিদা সেটা কি সে পূরণ করতে করতে পারে? আপনি বলেন। সে কোনো ছেলে যদি তার খাওয়া চলাফেরা ঠিক না থাকে, সে কি তার সুস্থ অবস্থায় কি বইয়ের সঙ্গে ওই সমস্ত দিতে পারে? আপনি বলেন। মানে আমার কোদ দিয়ে কোনো কিছু হয় না। এক কথায় আমি জোয়ান মদ্দা কম না। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো মানুষ আমার দিকে ফেলফেল করে তাকায় থাকে। আর মানে এ কথা আপনাকে বলতেও আমার লজ্জা আছে, না বলেও আর পারছি না। আর আপনার ছেলে এত সুন্দর রমণীর পাশে শোয়ায় রেখে সেও না ডেকে পড়ে পড়ে ঘুমায়। তাহলে এই এই কষ্টটা আমার না? আমার তো দরকার হয়। সই মাসে কোনো রকমে একদিন দেয় দেয় না। এইভাবে কি জীবন চলে আপনি বলেন? এখন আমার তো লাগবে। আপনার যদি চান যে আপনার ছেলের সংসার আমি করব, বা আপনার সংসারেও আপনার ওই ভাঙাচুরা ছেলে দূরেই আমি থাকবো, তাহলে আমার একটা ব্যবস্থা করতে হবে। আপনি এখন কি করবেন আপনি জানেন। আচ্ছা, আমি শ্বশুর হয়ে তোমাকে, তুমি যে কথাটা বলছো এই কথার কি ব্যবস্থা করতে পারি তুমিই বলো। কে? আপনার ছেলে মানুষ না? আপনি কি বুড়ো হয়ে গেছেন? আপনার ওইটা প্রথম সন্তান। আমি আমার বাপের প্রথম মেয়ে। আপনারও একটা সন্তান, আমার বাপেরও আমি একটাই মেয়ে। আপনি কি বুড়ো হয়ে গেছেন? নেকা করেন আপনি? আপনি এখনো যে আপনার ছেলে চেয়ে বেশি জোয়ান। আপনি চাইলেই পারেন, পারেন না আপনি? বাবারে, ওই তোমার শাশুড়িকেও আমার চালাতে হয়, আবার তোমাকেও আমি এদিকে চালাবো? আমি একলা কি করে পারবো, আমি যতই জোয়ান হই। ও, এখন পারবেন না? মুরদ নেই? তাহলে ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থেকে আর আপনার বাড়িতে আসবো না। আপনার ছেলের একটা ব্যবস্থা করে বিয়ে শাদী অন্য জায়গায় দিয়ে দেন গা। আপনার সংসারে আমি যাব না। হয়েছে তো? যেহেতু আমার তো লাগবে। আমি এই যৌবন ভর্তি একটা মেয়ে, আপনার সংসারে শুধু খাবার খেয়ে পড়ে থাকলেই যে আমার দিন যাবে? আমার লাগবে না। একটা মেয়ের কি লাগে আপনি জানেন না? আপনি যদি সেটা দিতে না পারেন, তাহলে আপনার শাশুড়িকেই দেন গা, শাশুড়িকে নিয়েই পড়ে থাকেন। আর আপনার ছেলের আপনি যা খুশি তা করেন গা। আমি তাহলে আর আপনার সংসারে যাব না। আমি আমার বাবার বাড়িতেই থাকবো। বাবাকে বলে অন্য জায়গায় দেখে শুনে একটা বিয়ে শাদী করবো। ব্যাস। না রে মা, আমি তোমাকে হারাইতে চাচ্ছি না। দেখো, আমি ছেলেটারে খুব ভালোবাসি, আমার একটাই ছেলে, কত মহব্বতের ছেলে। এখন তুমি যদি এরকম করো রে মা তাহলে তো হয় না। এখন তোমাকে আমার সংসারে ধরে রাখতে হলে যদি তোমার কথাই আমার শুনতে হয়, তাহলে প্রয়োজনে তাই করব। কি আর করার। শ্বশুর হয়ে এখন বলতেও পারতেছি না, লজ্জা লাগে, তবু এখন তোমার কথাই তো রাজি না হয়ে আর পারতেছি না। তাহলে আব্বা, আপনি আমাকে চালাতে পারবেন তো? মানে ওই ওই সমস্ত করতে পারবেন তো, দিতে পারবেন তো ঠিকঠাক মতো? সপ্তাহে 3টা দিন আমাকে দিতে হবে, পারবেন আপনি? এখন না পারলেও পারতে হবে, পারবো না এই কথাটা ভুল।
ছেলের চাই তো বেশিই পারবো, কিন্তু সেটা তো বড় কথা না। এখন তোমার শাশুড়িও তো চ্যাংড়া মানুষ, তাকেও তো চলাতে হয়, এটা বিবেচনা করে তুমি কথাটা বলো। ও, এখন আবার আপনি দুই ভাগে ভাগ হচ্ছেন না? আমি ওই সমস্ত বুঝি না। মানে আপনার ছেলের প্রতি আমার কোনো ভরসাই নেই। ও কখন শুবে, কখন যাবে, কখন আসবে, ওটা নিয়ে আমার কোনো আর মাথা ব্যথা নেই। আপনি আমার জীবন জৈবন, এখনো আপনার জোয়ান মধ্যে আছেন, আপনার শ্বশুর হয়েছেন তাই কি হয়েছে? আর আমিও চাচ্ছি না যে দ্বিতীয় কোথাও কোনো জায়গায় বিয়ে শাদী করি। আপনার সংসারেও আমি একটু মায়া জালে আটকে গেছি, ভাল লাগে না। এখন আপনার ছেলে যাই হোক না হোক, আর যাই হোক না হোক, মাতাল হোক আর যাই হোক, ওটা আমার ম্যাটার করে না। আপনি আমাকে ঠিকঠাক মতো নিয়মিতভাবে, মানে যেভাবে আমি চাইবো সেভাবে দিতে হবে। যদি পারেন তাইলে আপনি এসে আমার বাপের বাড়ির থেকে নিয়ে যাবেন। কিন্তু বাবারে, বাড়িতে এই সমস্ত তুমি কখন আমাকে সময় দেবে? মানে বাড়ি ভর্তি লোক থাকে, আমি তো তোমার পাশের রুমেই ঘুমাই, এখন কিভাবে সেটা সম্ভব? তুমি একটু আমাকে বলে দাও, তাছাড়া যদি আবার তুমি আমাকে দায়ী দায়ী করো তাহলে। শোনেন বাবা, আপনার ছেলে সঙ্গে আজ 2টা বছর আমার বিয়ে হয়েছে, কোনো দিন ওই রাত 2টার আগেও বাসায় ফেরে না। এটা আমি গ্যারান্টি, কোনো দিন রাত 2টার আগেও বাসায় ফেরে না। তাহলে এটাকে একটা ভালো ছেলের কাজ আপনি বলেন? এখন এই রাত 2টা পর্যন্ত তো আমি একলা একলাই পড়ে থাকি, আমার একটা সন্তান আদিও হলো না। ও থাকাই না, তার হবে থেকে? আপনি বোঝেন না এটা? আপনি এই রাত 2টার মধ্যে কোন সময় কখন রাত্রে আসবেন বা আমার সাথে সাক্ষাৎ করবেন, এটা আপনার সময় বের করে নেবেন, এর মধ্যেই হয়ে যাবে। এ কি 2 4 5 ঘন্টা সময় লাগে নাকি? বোঝেন না আপনি? বুঝলাম রে বাবা। তো ঠিক আছে, তাহলে আমি আগামী কালকে তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে যাব। আর শোনেন, আপনার শ্বশুর হয়েছেন, আপনার লজ্জা ভাঙানোর দরকার। ওই আসার সময় বাজার হয়ে আসবেন, বাজার থেকে আমার জন্য ওই 6 পিস বিভিন্ন রকম কালার দেখে আমার ওইটা নিয়ে আসবেন। আমি তো এটার মাপ জানি না রে বাবা। 36 শুনতে পারছেন তো এবার? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। শোনেন, আব্বা অফিসে চলে যায়, মা ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারি করে, সেও স্কুলে থাকে, আমি বাড়িতে একাই আছি। আপনি আসে এটা নিজে হাতে আমাকে কিন্তু এটা পড়াই দিবেন। আপনার লজ্জাকে ভাঙাতে হবে, তা না হলে ওখানে যাই আপনি ওই পুত পুত করবেন, তা হবে না কিন্তু। তাই বলে দিনের বেলায়? হ্যাঁ, তাতে কি হয়েছে, প্রয়োজনে এখানেই একবার হয়ে যাবে। আব্বা মা ওই স্কুলে আর অফিস থেকে আসতে আসতেই, মানে তারা তো ওই 3টা 4টার আগে ফেরে না। এখানেই যে একবার হয়ে যাবে, আমি এখান থেকে টেস্ট করব, মানে এখান থেকে একবার হয়ে যাবে। আমার কথা বোঝেন নাই? মানে আপনি কে, আমি সুন্দরভাবে এখান থেকে সবকিছু বুঝিয়ে শিখাই নিয়ে যাব। তারপরে বাড়িতে যাই যাতে আর কোনো প্রবলেম না হয় চলতে ফিরতে, বুঝতে পারছেন? আপনার নিজে হাতে ওইটা আমাকে সুন্দরভাবে পড়ায় আমাকে দুদণ্ড তাকায় দেখবেন। মানে শাশুড়ি আর আমার মধ্যে একটু ব্যবধান খুঁজে পাবেন। সুন্দরী কাকে লাগে, কাকে দেখতে আপনার চোখে ভালো লাগে, এইটা আপনি নিজের মধ্যে আগে উপলব্ধি করবেন। তারপরে আপনাকে খুশি করতে যা করতে হয় সেটা আমি করব। আরে আপনার নিজের লোভে পড়েই আমাকে এটা নিজের থেকে করতে চাইবেন? মানে আমার তো কোনো কিছুই আপনার ছেলে আজ পর্যন্ত ইয়েই করতে পারেনি, মানে নড়াচড়াই করতে পারেনি। আপনি সুন্দরভাবে এটা পরিচালনা করবেন, সুন্দরভাবে নিজে দেখে শুনে আপনার মন খুশিতে ভরে যাবে। মনে হবে কি যে আপনি একটা নতুন জীবন পালেন আজকের থেকে, বুঝতে পারছেন? আপনি এই নিয়ে কোনো লজ্জাও করবেন না, কোনো চিন্তাও করবেন না। আমি আপনাকে উজাড় করে সবকিছু দিব। শুধু আপনি সুন্দরভাবে আমাকে জীবনটা পরিচালনা করার জন্য একটু সাহায্য করেন। আপনার ছেলেকে দিয়ে হবে না, সে ইনকাম করে না, আপনার টাকা পয়সা ভেঙে ভেঙে খায় আর ওই আড্ডা মেরে বেড়ায়, কে ছাইপাশ খেয়ে বেড়ায়, কোথায় যায় কি করে। ওই রকম ছেলে আসলে অন্য মানুষের হলে তারা আসলে এইভাবে আশ্রয় দিত না, প্রশ্রয় দিত না। আপনি যে আপনার একটা ছেলে বলে আদর করে আসলে মাথায় তুলে ফেলছেন ছেলেকে, এখন এটা ঠিক করেনি আজকে, যার কারণে আমার এই দুর্দশা হচ্ছে। তো শোনেন, আপনি আসতেছেন তো কালকে, অবশ্যই মিস করবেন না, ওইটা নিয়ে আসবেন আর নিজে হাতে কিন্তু আমাকে পড়াবেন, আর এখানে একবার হয়ে যাবে। যদি ভালো লাগে আপনি নিজের থেকে বলবেন যে ঠিক আছে মারে বাড়ি চলো, তারপরে আজকেই আবার দেবা। আমি এই কথার অপেক্ষায় কিন্তু থাকলাম। বাবারে, তুমি যেভাবে বলতেছো আমার তো এখনই আসতে ইচ্ছা করতেছে। আসেন, সমস্যা কি, আমি তো রেডি হয়ে আছি। দেখেন, মানে এইভাবে পড়ে থাকতে থাকতে সবকিছু ছোট হয়ে গেছে, মানে কোনো কিছু ব্যবহার না হলে সে জিনিসটা কি হয়। আর এই জিনিসটা আপনি পাইলে যে কতটা খুশি হবেন বাবা, আমি আপনাকে বোঝাইতে পারবো না। মানে অনেক খুশি হবেন। মানে আজকে যেন আপনি নতুন ভাবে জীবন সংসার শুরু করলেন। আপনি দেখবেন যে কিছুদিন আমার সঙ্গে এইভাবে চলতে শাশুড়িকেই মানে ভুলে যাবেন। এত সুন্দরভাবে আমি আপনাকে খুশি করব।
আমার নেই কি? হ্যাঁ, আমি একটা নাদুস নুদুস জোয়ান মতা মেয়ে কোলবরা। আরে আমাকে কত ছেলে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর সেটা আপনার ছেলের আসলে কপাল পোড়া, আমার মতো রমণীকে পেয়ে জীবন সংসার সে করতে পারলো না, আসলে এটা তার ব্যর্থতা। আর এই জন্য আমি নিজের মান ইজ্জত বজায় রাখার জন্য শ্বশুরের কাছে এটা চাইছি। তাহলে কতটা আমি মানে ব্যথিত আপনি এটা বোঝেন, উপলব্ধি করেন। আমি বাধ্য হয়ে, এখন আপনি যদি বুড়ো শ্বশুর হতেন তাহলে তো আর আপনার কাছে আমার চাওয়ার কিছু থাকতো না, নিশ্চয়ই আমি তখন আমার বাবার সংসারে এসে আমাকে নতুন ছেলে খুঁজতে হতো। যখন আপনার একটা উপায় আছে, আপনি মানে হ্যান্ডসাম একটা যুবক শ্বশুর আমার, তাহলে আপনাকে দিয়ে তো আমার বাকি লাইফটা তো পার করাই যায়। আর এর মাঝখানে আপনার ছেলে তো একসময় ভালো হতেও পারে, তাই না? এই জন্যই তো আপনাকে এই কিছুটা দিন আমাকে এইভাবে চালাইতে হবে। আপনি ঠিকঠাক মতো আমাকে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনাকে দিয়ে আমারও হবে, কারণ আপনি তো জোয়ান মধ্যে কম না, দারুণ ভাবে আপনি সংসার পরিচালনা করতে পারবেন, আমার কোনো অভাবই থাকবে না। আর আপনিও দারুণ তৃপ্তি পাবেন আব্বা। তো ঠিক আছে, আমি রাখতেছি। ওই আপনি আজকে না, আপনি আগামীকালকেই আসেন। আর ওইটা কিন্তু নিয়ে আসবেন, কিন্তু আনতে ভুলবেন না। আচ্ছা, নিয়ে আসবো নে। তো ঠিক আছে, রাখো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে, অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। হ্যালো রাসেল। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, তুই কোথায় রে? বললাম যে তোর বাবার জন্য খাবার দিয়ে আসতে হবে, আর তুই বাইরে চলে গেলি হট করে। ও, ভাত দিয়ে আসা লাগবে না? এসব বাদ দাও তো। এই প্রত্যেক দিন ওই বাবা নদীতে মাছ ধরে, আর আমার প্রত্যেক দিন যায় ভাত দিয়ে আসা লাগে। এই কাউরে দিয়ে পাঠাও, আমি একটু বাইরে আসছি। ও, তোর বাবা যখন বড় বড় মাছ ধরে নিয়ে আসে তখন তো গিলতে পারিস ভালোই, আর এখন ভাত করায় দিয়ে আসতে পারতেছিস না। বেচারাটা সে কোন ভোরে গেছে, নদীতে জাল ফেলে বসে আছে। বললাম যে একটু ভাতটা দিয়ে তুই চলে আসবি। কেন, তোর কি হয়েছে রে? তুই রাগ করে আসিস এইভাবে? তুই তো এরকম করতি না। তোর বিয়ের কথাবার্তা বলছি, কথাবার্তা হচ্ছে, বিয়ে হাদি করার জন্য তুই উঠে পড়ে লাগেছিস। তোর বিয়ে দিয়ে দেবো না, আয় বাবা আয়। ভাতটা টক করে যায় তোর বাবার ওখানে দিয়ে তুই চলে আয়, তোর সাথে আমার কথা আছে। মা, সত্যি বলছো? তোমরা আমার বিয়ে দেবে তো? হ্যাঁ, আমি কি তোকে মিথ্যা বলছি নাকি? আরে পাগল ছেলে, তোর জন্য মেয়ে দেখাশোনা করা হচ্ছে, তুই এ নিয়ে চিন্তা করিস না। আর শোন, তুই ভাত করা বাপ আমার, তোর বাপের কাছে ভাত করা দিয়ে তুই চলে আয়। তোর সাথে আমার একটু কথা আছে, তুই আসলেই বুঝতে পারবি। দেখবি তোর যে কত ভালো লাগবে। তুই আগে আয় না বাড়িতে। তোমার চেনা আছে। এর আগেও তুমি এই কথাই বলিছো, যে কয় কথা আছে, আয় তোরে টাকা দিব নে। ওই আসার পরে ওই 50 টাকা 100 টাকা ধরায় দাও, ওতে আমার চলে নাকি? বন্ধু মহলে গেলে কত হাত খরচ লাগে তুমি জানো? তুমি তো কোনো কথাই আমার, খালি ওই লোভ দেখে দেখে বাপের ভাত করা খালি পাঠাইতে বলো। আমার আর যাইতে ইচ্ছে করতেছে না। কি বলবা তুমি? কি কথা আছে তোমার সাথে আমার? হে বাদান, তোরে সত্যি আজকে এই দেখ, আমি একদম ফাঁকি দেব না রে। সত্যি, তোর যখন বিয়ের বয়স হয়েছে, নিজে মুখে যখন একটা ছেলে বিয়ের কথা বলে বুঝিস না, তখন তো তোর ফুল ফুটছে রে। এই জন্য বলতেছি, তোর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। তুই আগে আজকে আয় না বাড়িতে। বাপ আমার ভালো, বেচারাটার খিদা লাগে গেছে, কতক্ষণে বেলা হয়েছে না? বুঝিস না বাপ, তুই তো এক ফোঁটা ভাত খেয়ে বাড়িতে বেরোয়েছিস, সে তো এখনো না খেয়ে আছে রে। তুই টপ করে এসে তাকে এই ভাত করা দিয়ে তারপর তুই বাড়িতে চলে আয়। বাড়িতে তো কেউ নেই, বাড়িটা ফাঁকা। তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, বুঝিস না? তুই এই কথা কি মোবাইলে বলা যায়? তুই আয়, তারপরে তোকে বলছি। দেখিস, তাড়াতাড়ি তোর বিয়ের কথা, মানে তোর বিয়ের ব্যবস্থা করবো, আর তোর আরো তাড়াতাড়ি বিয়ে করতে মন চাইবে। আমি তোকে দারুণ কিছু শিখিয়ে দেব। আর এটাই আমি মনে মনে ভাবতেছি, তোর বাবা তো বাড়িতেই থাকে না, ওই রাতে দিনে ওই নৌকার উপরে জাল নিয়ে, এখন সে জেলে সাজছে, মাছ মেরে মেরে খাওয়াবে, গাদি করবে। পায় না, ওই 2 দিন 3 দিন পর ওই মাছ পায়, সেই মাছে ওই কোনো রকম চলে আর কি। ওই ব্যাংকে যদি আমার ওই টাকাগুলো না থাকতো, তো তোরা আজকে কি যে হতে, তোদের খাওয়া দাওয়া বুঝতি, এখন তো বুঝতেছিস নি কিছু। তোর বাবার ওই মাছ মারার নেশাটাই গেল না, খালে নদীর ধারে দেয় পড়ে থাকে। আর এই দিক যে তার যুবতী বউ, তোর আমি মা, এই যে সুন্দরী মা, এই যে আমি রাতের পর রাত দিনের পর দিন আমাকে পড়িয়ে থাকি, তোর বাবার তো খালি মাছের নেশায় নদীতে খালি পড়ে থাকে। তা আমার কি হয় তুই জানিস না? তুই তো বিয়ে বিয়ে করতেছিস, তোর ঘরে একদিন এরকম সুন্দরী মা থাকতে তোর মায়ের খেয়াল খুশি নেই, খালি বিয়ের চিন্তালি পড়ে আসিস। তুই আগে আয়, তোর সাথে আমার কথা আছে।
দেখবি অনেক ভালো লাগবে, পরে অনেক কিছু শেখাবো। আসবি বাপ, আয়, এসে ভাত করা দিয়ে সোজা বাড়িতে আয়। তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না। আর তুই বিয়ে বিয়ে করতেছিস কেন? তোর বিয়ের স্বাদ আমি তোকে সবকিছু শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, অনেক কিছু তোরে শেখাবো রে। দেখবি তোর অনেক ভালো লাগবে। আমি কি দেখতে শুনতে সুন্দরী কম? আমাকে তোর ভালো লাগে না? এ বাবা। তাই? মা শোনো, তোমার আবার ভালো লাগে না মানে এই একটা কথা বলে নাকি? তোমারে তো আমার অনেক ভালো লাগেই, কিন্তু ভালো লাগে কি হবে, তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান। আমি বাইরে এসে তোমার কাছে এই যে খিজি করতেছি, যাইতে চাচ্ছি নি দুটো টাকার লোভে, তুমি আমারে দুটো টাকা দিলে পারে আমার পকেট খরচাটা চলে যায়। ভাত তো আমি বাবা দিয়ে আসবোই, এর বাইরে এবার তোমার সাথে আমার কিসের প্রাইভেট কথা আছে এটা তো বুঝলাম না। কি আমি গেলে তুমি কি করবা, কি শেখাবা আমারে বলো তো? আরে বাবা, হুদু হুদু তো খালি বিয়ে করলেই হয় না, সংসার করা শেখা লাগবে না? পরের মেয়ে নিয়ে এসে কিভাবে চালাবি, তার সঙ্গে কি ধরনের আচরণ করবি, কিভাবে সংসার করবি, কিভাবে থাকতে হয়, এগুলো আগে বাবা মা ছেলেকে ছেলের সন্তানদের শেখায় না? তোর তো এখন ভাবি টাবি কেউ নেই যে তাদের কাছ থেকে শিখবি। আমি ফ্রি মাইন্ডে তোকে সবকিছু বুঝিয়ে শিখিয়ে দেব, যাতে সংসার করতে তোর কোনো সমস্যা না হয়, বুঝতে পারলি? আর এটা করতে, এটা প্র্যাকটিক্যাল আমি তোকে শিখিয়ে দেব, হাতে নিজ হাতের কলমে শিখিয়ে দেবো। বুঝতে পারলি? তুই আগে আয়, তখন বুঝবি। দেখবি তো তাড়াতাড়ি আরো বিয়ে করার স্বাদ চাকবে রে মনে। তুই তো আসতেছিস না ভয় করে। তুই বাড়িতে আয়, তোর আমি মা, তোর কি আমি কোনো ক্ষতি চাইবো? দেখবি অনেক ভালো লাগবে। আর বাদান শোন, আমি একটু অনেকদিন এইভাবে রে, আমার তো ভাল লাগে না জানিস। তোর বাবা দেখিস না, ওই মাছ মারতে যায় রাতে, সপ্তাহে কমপক্ষে 3 দিন 4 দিন ওই রাত ধরে কারের সাথে ওই আকমলের বাপের সাথে নৌকায় যায় মাছ মারে, বাউলি জাল নিয়ে ইলিশ মাছ ধরার ধান্দায় থাকে। ওই পায় না, দুই দিয়ে একটা পায়, ওই দিয়ে ওই সে মাছের নেশা দেয় তার বড়। তার যে ঘরে সুন্দরী রূপবতী বউ ফেলে যায় থাকে, তার ওইদিকে কোনো খেয়ালে নেই, মাছ মাছ নিয়ে পড়ে আছে। আর তোর মতো একটা ওই রকম জোয়ান মধ্যে ছেলে, লাইক ছেলে হয়ে উঠছিস, বিয়ে কাজ বাদে কাল বিয়ে করবে, আর তোর মতো ছেলে থাকতে আমার এতটা কষ্ট হচ্ছে, তা কি হয়? তুই আমার একটু সেবা যত্ন করতে পারিস না? সবকিছু আমি তোকে এত ভেঙে বলবো কেন? আমি তো তোর লজ্জা ভেঙেই দিচ্ছি। তুই আসবি কিনা তাই বল, বাজানা ওর ভালো আয়, তোকে আমি নিজে হাতে অনেক কিছু শেখাই দিব। পারবি না তুই আসতে? আর শোন, এতদিন পরে কি এমন জ্ঞান অর্জন করছিস, আমি তোর পরীক্ষা নেব, দেখি তুই কি শিখছিস। এত বিয়ে বিয়ে করে পাগল হয়েছিস। তুই বাড়িতে আয় তো আগে, তারপরে তোর সাথে আমি সব কথা বলবো। বাইরে থেকে কি সব কথা মোবাইলে শোনা যায়? আর শোন, তুই আমার সাথে কথা বলছিস, তোর পাশে আবার কেউ নেই তো? তোর পাশে যদি আবার তোর কাছের কেউ থেকে থেকে থাকে, একটু ফাঁকে যা, কথা বলতেছিস যেরকম আমি তোর সাথে প্রাইভেট কথা বলতেছি, একটু ফাঁকে দে, আমার সাথে কথা বল। তাহলে আমি একটু কথা বলে মজা পাবো না, তুইও একটু ভালো লাগবে না, বুঝতে পারছিস? তোর আর আমার যে কথা হয়, এগুলো মানুষ শুনলে কবে কি? হ্যাঁ? একটু ফাঁকে যা বাপ, তারপরে কথা বল। মা শোনো, আমি তো ফাঁকেই আছি, বিশ্বাস করো। আমার 2-3টা বন্ধুর সামনে আমি ছিলাম, ওরা সেলুনে বসে, আমি বাইরে আড্ডা মারতেছিলাম। তোমার ফোন পেয়ে আমি একটু ফাঁকে চলে আসছি, বলো তো, চিন্তা নেই। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলো তো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আমি বাড়িতে আসলে তুমি আজকে টাকা দিবা না? তুমি আমার আজকে নিজ হাতে কলমে প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখিয়ে দিবা, বুঝিয়ে দিবা, সংসার শিখাবা, তার মানেটা কি? কি শেখাবা? আমি মনে হয় কিছু জানি না, আমি এমনিই বিয়ে বিয়ে করে পাগল হয়েছি। হ্যাঁ, কি শিখবা তুমি? নাকি নিজের স্বার্থটা দেখতে চাইছো? আগে সেটা বলো, তারপরে আমি ভেবেচিন্তে দেখবো কি করা যায়। তুমি আমার মা, কোন লজ্জায় তুমি এই ধরনের কথা বলো? হ্যাঁ, লজ্জা করে না? শোনা রে, লজ্জা করলে কি আর পেট ভরে বল? এভাবে তো আমি আর পারতেছি না। আচ্ছা শোন, ওই আমি যদি হচ্ছে ওই বাইরে কারোর সাথে যদি কোনো কিছু করি, তোর মায়ের মানিজ্য থাকবে তুই বল? তোদের মানিজ্য থাকবে? এইটা ভেবে আমার কথা শোন, আমি তোকে যা বলি তুই তাই শোন। তুই সোজা বাড়িতে আয়, ওই বাইরে থেকে পকর পকর না করে সোজা বাড়িতে আয়, আমার সাথে সরাসরি কথা বল। আচ্ছা, তুই যে এত বড় হয়েছিস, তোর বাবার সাথে যে এতদিন আমি সংসার করতেছি, তুই কোনো কিছু কি কোনোদিন দেখেছিস বা শুনেছিস বা বুঝেছিস? এটা বলতো আগে। আমার তো মনে হয় তুই কোনো কিছু অভিজ্ঞতা নিয়েছিস। কি অভিজ্ঞতা অর্জন করলি? একটু বলতো, যে এত বিয়ে বিয়ে করতেছিস। ও, এখন এই কথা বলতেছো? তোমরা ওই যে পাশের ঘরে ঠাকুর ডুবাইছো, এটা আমি কত শুনেছি, কত আওয়াজ পাইছি, আবার আজকে এই কথা বলতেছো। ওখান থেকেই তো আমার মনের মধ্যে এত কিছু উদয় হয়েছে, আমি মনে হয় বুঝি না। ইদানিং যেন বাবা জেলে হয়েছে, নদীতে পড়ে থাকে, তাই কোনো কিছু আওয়াজ পাই না, কিছু শুনি না। আগে তো কত কিছুই শুনতাম, মনে মনে হাসতাম। তোমার কি কোনোদিন বলেছি নাকি? আর আমার ওই সে থেকে মানে মনের মধ্যে সাধ জাগছে যে আমি পরের মেয়ে নিয়ে এসে সংসার করব। এখন আমি বড় হয়ে যাইনি, আমার জন্য তোমরা মেয়ে টেয়ে দেখো। বলিস কি রে পোলা? তার মানে তুই আমাদের ঠাকুর দেবানো দেখছিস, শুনছিলি? তাই তো বলিস, আমার পোলাকে এত তাড়াতাড়ি তোর সমজুতির কত ছেলের এখন পর্যন্ত বিয়ের কথাই মুখে আনে না। তুই এত তাড়াতাড়ি পরের মেয়েরে ঘরে নিয়ে আসতে চাচ্ছিস? এখন পর্যন্ত কোনো কর্ম শিখিস নাই, কোনো কিছু চাকরি বাকরি হলো না তোর, তুই পড়াশোনা করিস, আর তুই এখনই বিয়ে বিয়ে করতেছিস, নিয়ে এসে পরের মেয়ে নিয়ে এসে খাওয়াবে কি আগে বল?
এতদিন আমি বলতেছি কি, যতদিন তুই নিজে পায়ে না দাঁড়াস অতদিন আপনি বিয়ে বিয়ে করবি না। আমরা তো তোকে ভালো সুপাত্রী দেখে বিয়ে সাথে দেবো রে বাপ। আমরা তো তোকে, তুই আমার একটা সন্তান, তোকে কি যেখানে সেখানে বিয়ে দিতে পারি বল? আগে নিজে পায়ে দাঁড়া, নিজেকে একটু প্রতিষ্ঠিত কর, তারপরে দেখবো। কিন্তু বাজানো আমার ভালোই, এতদিন একটু মায়ের খেয়াল খুশি রাখ। তোর মাও তো আসলে দেখ, তোর বাবা এই যে তাল শুরু করছে, ওই নদীতেই থাকে। আমি মাছের প্রতি যে এত কি হয়েছে, নদীতে আসতেই চায় না। রাত্রে ওনার ভাত দিয়ে আসা লাগবে। এই কি শুরু করছে বল? আর আমি এই যে এইভাবে থাকি, আমার তো ভালো লাগে না বাদান। তুই আমার সাথে একটু সময় সুযোগ দে, আমাকে একটু আদর আপ্যায়ন কর, দেখবি তোরও ভালো হবে। আর তোকে অনেক কিছু শেখাবো আমি নিজ হাতে রে। কিভাবে সংসার করতে হয়, কিভাবে পরের মেয়ের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তারপরে বিয়ের জীবনের স্বাদটা কেমন, অনেক কিছু আমি তোকে শেখাবো। মা হিসাবে ফ্রি মাইন্ডে তোকে অনেক কিছু বুঝিয়ে দেবো। তুই বুঝিস না এটা আমি তোকে কি বলতে চাইছি? তুই এখন তোর বাবার আর আমার এত কিছু শুনেছিস বা দেখেছিস, এখান থেকে তোর অভিজ্ঞতা হয়েছে, তোর বিয়ে করার স্বাদ জাগছে, এখন আর ওইরকম করতেছিস কেন? এসে একটু মাকে সময় দে, পারবি না? মার কাছে একটু আদর আপ্যায়ন নে, মায়ের কাছ থেকে নে, মায়ের ভালোবাসা নে। তোর মতো ছেলেকে তো আমি কখনো সেই ছোটবেলায় দেখছি, তোর কোথায় কি আছে আমি তো ভালো করেই জানি। এখন বড় হয়েছিস না জানি, তুই তো তোর বাবার মতোই জোয়ান হয়ে উঠছিস রে। এখন তো বিয়ের কথা বলবেই। আর তোকেই তো আমার দরকার। তোকে দিয়ে আমি অনেক কিছু স্বার্থ হাসিল করব। আমার একদম ভালো লাগে না বাদাম, তুই পক পক না করে বাড়িতে আয়। ওই বাইরে থেকে বগর বগর করতে দিস, কেউ যেন না শোনে। বাড়িতে আয়, তোর বাবা তো থাকে না, তোর একটা ভাই, তুই বাদে আর তোর একটা বোনও নেই। বাড়িতে আমি একা পড়ে থাকি, তুই রাত ভরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারিস। তোর মা ওই কি করবে? ওই কোল বালিশ নিয়ে পড়ে থাকে বাড়িতে। তুই দেখিস না এটা? তুই আজকের থেকে আমার ঘরে থাকবি, পারবি না? পারবো আবার না, কিন্তু তোমার ঘরে থাকলে বাবা যদি কখনো এসে আবার আমার অবজেকশন করে যে কে রে বলা তুই তোর রুম ছেড়ে মায়ের রুমে, তখন আমি কি বলবো বাবারে, তাই বলো আগে। আরে বাবা, এই নিয়ে তুই চিন্তা করিস না তো, তোর বাবারে আমি ম্যানেজ করে নেব। আমি বলবো কি, যে তুমি তো বাড়িতে থাকো না, ওই নদীতেই পড়ে থাকো গা, ওই মাছের কাছেই থাকো, মাছ নিয়ে পড়ে থাকো। আমারে যে এদিকে রাত্রে একা শুইতে ভাল লাগে না, ভয় করে, এই জন্য ছেলেরে নিয়ে এসে মাছের এক জায়গায় থাকে, তাতে কি হয়েছে? এটা বলে তোর বাবারে আমি ম্যানেজ করে নেব। আর তুই শুধু বাড়িতে আইসে দেখ না, আমি তোকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবো রে বাজান। তোর একটু সেবা করতে চাই, আমি তোকে অনেক কিছু কাছে বসে অনেক কিছু সংসার জীবন শেখাইতে চাই। তুই বুঝিস না কেন? দেখবি তোর অনেক ভালো লাগবে। আর তুই আসলে কি, তোর কাছ থেকে আমি অনেক কিছু আশা করতেছি বাদান, সেটা তুই বুঝিস না। মা সন্তানের কাছে কত কিছু আশা করে, তুই এত এত খুলে শুনতে চাস কেন? তুই আমাকে একটু সময় সুযোগ দে। তাহলে তোর বাবা যদি আমার কাছে নাও থাকে, ওই নদী যেই যদি মাছ ধরার জন্য যদি দিনের পর দিন পড়েই থাকে, থাকুক গা। আমি তাহলে তো চিন্তা করতাম না। আমার তো একদম ভালো লাগে না শোনা আমার। তুই বাড়িতে এসে আজকের পর থেকে তুই আমাকে সময় দিবি। শোনে, তুই যদি আমাকে ঠিকঠাক মতো একটু সময় দিস, মানে আমার একটু খেয়াল খুশি করিস, আমাকে যদি একটু সেবা যত্ন করিস মা হিসেবে, তাহলে তোকে আমি অনেক নজরে রাখবো রে। প্রত্যেক দিন তোর 100 টাকা করে হাত খরচ দেবো। তুই তোর বন্ধুদের সাথে চুটিয়ে মজা করবি, বাইরে যে আড্ডা দিবি, বুঝতে পারলি? এটা আমি তোর মা হিসাবে তোকে কথা দিলাম। আর শোন, তোর বাবার ভাব দূর তুলাই দিয়ে আসবি, যাতে তোর বাবা আর বাড়িতে না আসে। ওই নদীতে থাকতে চাই, নদীতেই থাকুক গা, মাছ মারুক গা। তাকে ভাত দিয়ে আসবি, যাতে সে আর বাড়িতে আসার চান্স না পারে। এদিকে তুই এখানে থাকবি, আমার সাথে সময় দিবি, পারবি না এটা? তোকেই যেমন লাগবে। তোকে আমি আর কত ভেঙে চুরি বোঝাবো? এরকম সুযোগ কেউ পায় না, হ্যাঁ। আর আমার ছেলে কিচ্ছু বোঝে না, আর ও নাকি বড় হয়েছে, ও এখন বিয়ের কথা বলতেছে। বোকা ছেলে কোনেকা, তুই বুঝিস না এটা? আমি তোকে কি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে? হ্যাঁ, তো কি এমন তোর বুদ্ধি হয়েছে রে, ঘোড়ার ডিম হয়েছে তোর বুদ্ধি? তুই বিয়ে বিয়ে করিস, পরে মেয়ে এসে তুই কি খাওয়াবি? তোকে যখন সময় হবে তখনই আমি তোকে বিয়ে শাদী দেবো। ততদিন তুই আমাকে চালিয়ে নে, আমার সেবা যত কর, মায়ের সাধন ভজন কর, পরে খালেও নাজাত পাবি, বুঝতে পারলি? আমি তোকে কি বলতে চাইছি যে বুঝতে পারছিস? আমাকে তো তুই অনেক খেয়াল করে দেখছিস। আচ্ছা, একটা কথা বলি রে পোলা, শোন। এই খোকা, আমাকে দেখতে তোর ভালো লাগে না? আমার কি অসুন্দর তুই বলতো? তোমার আবার কি বা খারাপ? তোমার তো সবই ভালো। তুমি আমার মা, তাই বললে আমি কোন লজ্জায় কোন মুখে তোমার আমি এই সমস্ত কথা বলি? তুমি কেমনি করে আমার এই কথা জিজ্ঞাসা করো বলো তো? আমি কিভাবে তোমার প্রশংসা করব? আর মা, একটা মানুষ ভালো হলে সুন্দরী হলে তার সামনের বার প্রশংসা করলে হয়? আমি মনে হয় বুঝি না তুমি কি বলতে চাচ্ছ। আমি সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। কিন্তু শোনো, আমাকে প্রত্যেকদিন 100 টাকা করে হাত খরচ দিতে হবে। তা না হলে আমি বন্ধু মহলে এসে কোনো মান পাই না, আমার ইজ্জত থাকে না। ওরা সবাই টাকা পয়সা নিয়ে এসে খরচ করে, আর আমি ওই হুদো হুদো 50 টাকা 20 টাকা দাও, ও দিয়ে হয় নাকি? হ্যাঁ। আর শোনো মা, আমি তোমার একটা কথা বলি।
তোমার সবকিছু, তোমার ওই সুন্দর কমল ঠোঁট দুটা, সুন্দরী মুখখানা, মায়াবী মুখ, আর পায়েতে মাথা অব্দি তো খুব হুষ্ট ফুষ্ট গোল ভরা মা তুমি। তোমাকে তোমার অনেক ভালো লাগে, ভালো লাগবে না কেন? বাবা যে কি পাগল, তোমার মতো মারে ফেলে নদীর যায় নৌকায় চড়ে ইলিশ মাছ ধরার ধান্দায় থাকে। মাছ নিয়ে, মাছ ধরার তার একটা বাড়তি নেশা। কি পাইছে ওর মধ্যে, কি আছে ওই নিয়ে পড়ে থাকে? আরে বাবা, এই জন্যই তো বলতেছি যে তোর বাবা ওই মাছ মারার নেশায় নদীতে পড়ে থাক, তার আসার দরকার নেই। আর এদিকে তুই আমাকে সুন্দরভাবে সময় দিবি, পারিস না এটা? বুঝিস না আমি তোকে কি বলতে চাচ্ছি? তুই তো আমার মনে হয় সবই বুঝতে পারছিস, আমার সাথে খালি ঠাট্টা মশকরা করে যাচ্ছিস, তাই না? আমি জানি আমার ছেলে বলে কথা, তুই বুঝিস না একটা কথা হলো, তুই তো সবই জানিস, সবই বুঝিস। আর আমাকে তো এত কিছু ভালো লাগছে। শোন খোকা, তোকে তো সেই ছোট্টবেলায় দেখছি, তোর কোথায় কি আছে আমি তোর মা হিসাবে তোর সব জানি রে। কিন্তু তোকে শূন্যতে খাতনা দেওয়ার পরে তারপর থেকে তো তোর কোনো কিছু আর আমি দেখি না। তুই যে বড় হয়ে গেছিস, এই যে কলেজে পড়াশোনা করিস, এখন তোর সমস্ত কিছু যে কত কি হয়েছে, কি কত বড় হয়েছে, এটা আমি একটু অনুমান করি। তবে সেদিন শোন, ওই যে দুপুরবেলা তুই যে তুই তো প্যান করে শুয়ে থাকিস, সেদিন আমার কোন আল্লাদের লুঙ্গি পরে শুয়েছিলি, হ্যাঁ? লুঙ্গি ফ্যানের বাতাসে বুঝে তো ওইটা আমি দেখেছিলাম, এত ভালো লাগেছে। বেশ তো বানিয়েছিস সে, আমার খুব ভালো লাগেছে, খুব স্বাদ লাগছে। ইচ্ছা হচ্ছে যে তোর ওইটা একটা দিন আওলাপ নেই আমি, দিবি না আমাকে? মা তুমি যে সব কি বলো না, ছি। সেদিন যা হওয়ার হয়েছে ঘুমের ঘরে, আমি তোমার ছেলে না? তুমি দেখছো, তাতে এই কথা বলার দরকার কি? তোমার ছেলে বলে কথা, সবকিছু তো এরকমই হবে, বড় হবে। হ্যাঁ। তুমি কি খুশি হয়েছে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ রে খোকা, তোর ওই সমস্ত আমার খুব ভালো লাগছে, পছন্দ হবে না মানে? এই জন্যই তো বলতেছি যে খোকা আমার পরের মেয়ে ঘরে নিয়ে আসতে চাচ্ছি এত দ্রুত। খোকার তো সময় হয়ে গেছে, জীবনের ফুল ফুটছে, এখন তোকেই তোমার লাগবে বাজান। তোর বাবা দেখিস না দিনের পর দিন তো এভাবে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ওই মাছ নিয়ে এসে ওই মাছ খাওয়ার স্বাদ, সে তো মাছ রান্না করে দিচ্ছে আর নদীর বসে খাচ্ছে আর মাছ ধরছে। আসলে তো তার টাকা পয়সার কোনো অভাবই নেই, ব্যাংকের থেকে টাকা উঠাচ্ছে আর খায়। কিন্তু তার ওইটা একটা আলাদা নেশা জানিস, তার এটা এখন আমি নিষেধ করলেও শোনে না। ওই দেখিস না, ওই আকমলের বাপের সাথে যায় ওই মাছ ধরে, তার একটা একটা বাড়তি নেশা। এখন কি করে বাধা দেবো বল? কিন্তু এই দিক তোমার ভাল লাগে না। এখন আমি তোর তুই বড় হয়েছিস, তোর কাছে এই সমস্ত বলে বোঝাচ্ছি, তুই যদি আমাকে একটু সেবাজ না করতি, মানে বুঝতে তো পারছিস আমি তোকে কি বলছি। আর এতদিনে যখন তোরও সময় হয়ে গেছে বিয়ে করার, তাহলে কটা দিন পরেই কর না, একটু নিজে পায়ে দাঁড়া, লেখাপড়া মনোযোগ দিয়ে করে একটা ভালো চাকরি বাকরি পা, নিজে পায়ে দাঁড়া, পরের মেয়ের এনে এসে সংসার কর। আর এদিকে ততদিন তুই আমাকে চালিয়ে নিবি। তোর বাবা তো বাড়িতেই থাকে না, আমরা মা ছেলে একটা মেয়ে থেকে আমরা একসাথে জীবন সংসার করলাম, সমস্যা কি? তোর আপত্তি আছে কোথাও? তাই বলে তুমি মা, তুমি কেমন করে এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আসলে, আমার তো বুঝি না কিছু। আচ্ছা, এত করে যখন বলছো, যদি আমি কি তোমাকে সুখী করতে পারি, ভালো, ঠিক আছে, চেষ্টা করবো না। তবে আমাকে নিয়ে তুমি আর কি কি পরিকল্পনা করছো বলো তো? শোনো, তুমি যাই বলো না বলো, আমার কিন্তু প্রত্যেকদিন হাত খরচের টাকা দিতে হবে, এটা মাথায় রেখো তুমি, তা না হলে আমি তোমার কোনো কথাই শুনবো না কিন্তু। তুই কথা শুনবি না, তোর বাবা কথা শুনবি। হ্যাঁ। আরে বাবা, তুই নাকি আমাকে এর আগে বলছিলে তোর বন্ধুদের সবার বাইক আছে, তোর বাইক নেই, আমি তোর বাইক পর্যন্ত কিনে দেবো। বুঝতে পারলি? তুই শুধু আমার কথা মতো একটু চলাফেরা কর, আমার দিকে একটু খেয়াল খুশি রাখ, তাইলেই আমার হয়ে যাবে। আমি কি কম আছি রে দেখতে শুনতে, হ্যাঁ? কত সুন্দরী আমি। আর তোর মার কিসে কম আছে যে তোকে খুশি করতে পারবে না? তোকে খুশি করার মতো আমার টাকা পয়সা সংসারে আমার যথেষ্ট, আমার মধ্যে মা হিসাবে অনেক ভালোবাসা আছে রে, তোকে দিয়ে তোকে খুশি করতে পারবো। আর তুই সন্তান হিসাবে আমাকে যথেষ্ট নজর রাখিস, একটু খেয়াল খুশি করিস, তাতেই হবে। তারপরে তুই যখন পাকাপোক্ত হয়ে যাবি আমি তো তোর পরীক্ষা নেব, তুই আমার কাছে পাশ করলে তারপরে তো আমার মতো এরকম জোয়ার মধ্যে হ্যান্ডসাম একটা মেয়ে নিয়ে এসে তোর জীবনে সংসার নিয়ে এসে বুঝিয়ে দেবো, তাকে নিয়ে তুই সংসার করবি, বাস মিটে গেল। মানুষ যে কোনো কিছু যাওয়ার আগে আগে প্রশিক্ষণ নেয় না? তো তোকে তো আমি অনেক কিছু শেখাবো রে, এই সুযোগটা তো তুই আমাকে দিবি নাকি? ও, তাই নাকি মা? তুমি আমার প্রশিক্ষণ দেবা, মানে প্র্যাকটিক্যাল? আচ্ছা ঠিক আছে, প্রশিক্ষণ দেবা, আমারে শেখায় নাও, ঠিক আছে, আমি রাজি আছি। কিন্তু আমি কি আর ওই আর কারোর মতো পারবো নাকি? যদি তোমার খুশি করতে পারি, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। আর তুমিও আমাকে শেখাও, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তাহলে আমি বুঝবো। ঠিক আছে, তুমি চেষ্টা করতে থাকো। আর শোনো মা, আমি এখনই বাড়িতে আসতেছি, বাবার ভাত তুমি বেড়ে রেডি করো। আমি টুকুস করে যাই বাবার ভাতটা দিয়ে বাড়িতে আসবো, তারপরে তুমি আমার কি যেন বলতে চাচ্ছ, কি শেখাবা, কি করবা,
সেটা করো না। কিন্তু কথা কিন্তু ওই একটাই, তোমার কাছে আমার বাইক কিনা ওইটা হচ্ছে ভুয়া কথা। আমি জানি তুমি বাইক কিনে দেবে না আমারে, এক্সট্রা একটা দেখাচ্ছ তুমি। পরে তোমার কাজ হয়ে গেলে তখন তুমি কিছুই দেবে না। কিন্তু প্রত্যেকদিন হাত খরচের 100 করে টাকা দিতে হবে। তাহলে তুমি যখন আমাকে যা বলবা আমি তাই শুনবো, আমি প্রমিস করলাম, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি তো তোকে এইটাই বলতেছি, তা তুই বুঝিস নি কেন? এদের লক্ষ্মী সোনা আমার, আমার লক্ষ্মী জান, হ্যাঁ সোনা আমার খোকা ভালো, তুই যে রাজি আছিস না, এখন যে আমার কতটা ভালো লাগতেছে তোকে তো আমি বুঝাইতে পারবো না রে খোকা। এই কথাটা এতক্ষণ আগে বললে কি হতো? এতক্ষণ আমার বগর বগর করাচ্ছিস, তোকে আমি স্বীকার করাতেই পারতেছি না। তুই আমার এত বড় ছেলে হয়েছিস, তুই তোর মায়ের খেয়াল খুশি রাখবি না? আমার কি লাগে না লাগে সংসারে আমার দেখাশোনা করা, আমার কখন মন ভালো যায় কখন মনটা খারাপ যায়, কেন আমার কি হয়েছে না হয়েছে, তোর মতো ছেলে আমার খোঁজখবর রাখবি না? আর এই জন্য তো তোকে বলতেছি। আর তোকে যেহেতু আমি তোর মা, তুই আমার সন্তান, তোর এখনো জানা শেখার অনেক কিছু বাকি আছে, সেটা আমি তোকে শিখিয়ে নেব। আজকে এই কাজটা করতো যদি তোর কোনো ভাবি থাকতো, তোর আপন ভাবি হোক চাষ্ট ভাবি হোক, প্রতিবেশী কোনো বড় বোন আপা দিদিমণি কেউ যদি থাকতো তাদের কাছ থেকে এগুলো শিখে নিতে। এখন তো তোর যৌবনকাল, বিয়ের বয়স হয়েছে, তোকে শেখার অনেক কিছু, দাম্পত্য জীবনের অনেক কিছু শেখার আছে রে, যেগুলো তো তাদের কাছ থেকে তোর শেখা উচিত ছিল, কিন্তু তারা তো কেউ নেই। এখন আমি তোর মা, আমি তোকে শেখায় নেব। যদিও সুযোগ হেতো না, তোর বাপ যেহেতু বাড়িতে থাকে না, গোড়ার ডিমে নদীতে পড়ে থাকে, থাকুক গাও, তোকে আমি এদিকে শিখিয়ে নেব। এটাই তো সুযোগ। তোর বাবা তো এই সমস্ত পছন্দ করে না রে, যে তোর সাথে আমি কথা বললে একটা সময় দিই, বুঝতে পারলি? তোকে আমি দারুণ ভাবে গড়ে তুলবো, যাতে সংসার জীবনে কি শিখতে হয় আর কি করতে হয়, যাতে তোর বাবার মতো ওই জেলে না হস তুই। তোকে ভালো কর্ম করতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে পরের মেয়েকে নিয়ে, যাতে শান্তিতে থাকতে পারিস, ভবিষ্যৎ জীবনে সুন্দরভাবে সংসার করতে পারিস। তোকে আমি সেটাই শেখাবো। বুঝতে পারছিস আমার কথা? আর এর মাঝখান দিয়ে শিখতে গেলে অনেক কিছু প্র্যাকটিক্যালে মানে এটা ফেস করতে হয়, সেটাই আমি তোকে বললাম, তাহলে আমারও হতো, আমারও ভালো হতো, আর তোরও দেখতে ভালো লাগতো। তোকে আমি দারুণ ভাবে খুশি করব, মানে তুই অনেক কিছু শিখতে যায়, তোর যে কি ভালো লাগবে রে বাবা, তখন তুই বুঝতে পারবি। এখন তো তুই বুঝতেছিস না, তখন তোর ভালো লাগবে, তখন তুই বুঝবি যে মা, প্রত্যেকদিন তুমি আমার শেখাও না, আমার যে খুব ভালো লাগতেছে। তখন তোকে আমি কিন্তু আর এইভাবে শেখাতে চাইবো না, দেখবি তুই নিজের থেকে তখন শিখতে চাইবি। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আর শোন, এই ভালো লাগা জিনিসটা তোর আর আমার মধ্যে থাকবে, কাউকে বলিস না। আর তোর বাবা যখন মাঝে মধ্যে নদীর থেকে বাড়িতে এক হাত ঘুম পাড়ার জন্য আসে, তখন তুই একটু ফাঁকে ফাঁকে থাকিস, শিখতে চাইস না আবার তখন। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? আর শোন, অনেক কথাই তো হলো, ওই ওখান থেকে বকবক না করে সোজা বাড়িতে এসে ভালো মানুষের ভাত তার মতো সোজাই ভাত করা নদীর যায় তোর বাপের দিয়ে আয়। সে আবার এতক্ষণ বেলা হয়ে গেছে, মা খাইয়ে পড়ে আছে, সে আবার বাড়িতে এসে হুমড়ে গায়ে পড়বি নি, তার আগে ভাতগুলো দিয়াই, যে একটু খাওয়া দাওয়া করে আরাম এসে রেস্ট নিক নদীতে, নৌকার পাড়ে ঘুমাক, আবার উঠে এসে মাছ টাছ রাত্রে ধরবে না, আবার সন্ধ্যা একবার যায় ভাত দিয়ে আসিস নে। আর এই সুযোগে তুই আমার কাছে আয়, তোরে আমি যা বললাম সেগুলো একটু করি, একটু শেখাই। তোর সাথে আমার দুই দিন ধরে কথাও আছে, অনেক কিছু বলার আছে। তুই আয় আগে বাড়িতে, তারপরে তোকে সব ভেঙে চেড়ে বলতেছি। বুঝতে পারলি? আচ্ছা মা, তাহলে ফোনটা রাখো, আমি এক্ষুনি বাড়িতে চলে আসতেছি। টাকা 100 রেডি করো। তারপরে আমি বাপের ভাতটা নিয়ে ভাত দিয়ে এসে তারপরে তোমারে দেখতেছি, তোমার কি শেখাবা তুমি আর কি বলবা। তো ঠিক আছে, রাখো। আচ্ছা, দেরি করিস না, চলে আয়। ওকে, চলে আসছি। বাই বাই। তো বন্ধুরা, মায়ের সাথে ছেলের এই রোমান্টিক আলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছে কিন্তু। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ রে শিলা, বল কি হয়েছে? বাবা, কিছু হয় নাই। বলতেছি কি যে, যেহেতু আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতেছি, তুমি তো জানো যে মাস শেষে টাকা লাগে, তুমি টাকা পাঠাও না কেন? আমাদের টাকা লাগবে এখন। দেখ রে বাবা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আসলে এই মাসের আমার বেতন হয় নাই, দুটো একটা দিন দেরি হচ্ছে। কয়েকটা দিন পরে তোকে টাকা পাইলেই পাঠিয়ে দেবো। ও, এই কথা বললেই হলো না? আর এখন আমার টাকা লাগবে, তাহলে কি আমি ওই অন্য ছেলের সাথে ই করলে এসে টাকা জোগাড় করবো, না কি বলতে চাও তুমি, বলো?
না রে, এরকম কথা বলিস কেন? আর তারই কি তোর মুরুদ আছে নাকি? কত মেয়েরা শুনে যে হোস্টেলে যারা লেখাপড়া করে থেকে তারা কত রকম ভাবে ম্যানেজ করে নেয়, তুই তো তাও পালি না। সারাটা জীবন আমার উপর নির্ভর করে থাকলি, আমি অল্প টাকা বেতন পাই, একটু দিতে দেরি হলে তোরা এরকম করিস। আমার কষ্টটা বুঝলি না তোরা। আচ্ছা, ভালো কথা, তোমার টাকা পাঠানো লাগবে না, আমি কালকের থেকে দেখি বের হব। মানে খদ্দের জোগাড় করে নিয়ে এসে তারপর টাকা জোগাড় করে তারপরে আমার লেখাপড়ার খরচ চালাবো, হবে না তো? আরে বাবা, এরকম করিস কেন? তোর কিচ্ছু করা লাগবে না, দুইটা একটা দিন ধৈর্য ধর, আমি টাকাটা পেলেই তোকে পাঠিয়ে দিচ্ছি। বাবা শোনো, ওই কথা আসলে কলেজের শিক্ষকরা শোনে না, প্রাইভেট টিচারও শোনে না। আমার এখন যেটা দরকার সেটা যদি এই মুহূর্তে তুমি দিতে না পারো, বাধ্য হয়ে আমার আসলে রাস্তায় নামতে হবে। যেখান থেকে হোক, বন্ধু বান্ধবের কাছে হোক, আর যেটা করিয়ে হোক, তুমি যেটা বললে ওইটাই প্রয়োজন আমি করবো, করে আমি টাকা ম্যানেজ করব। তাছাড়া হবে না। তুমি এইরকম কতদিন আর কষ্ট করে চালাবা বলো? আমার বান্ধবীরা সাথে আছে, ওরা তো এইভাবে মাঝে মধ্যে ওরা ওই যে কার সঙ্গে ফোন ফোন করে কোথায় চলে যায়, একদিন দুদিন এক রাত থাকে না, অনেক টাকা হাতে নিয়ে চলে আসে। আমি ওদের মতো পথে নেমে পড়ি না, কি করবো বলো? মারে, তোর তো মনে এখন যা আসছে তুই তো তাই বলে ফেলছিস রাগের বশে। কিন্তু দেখ, তোর মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে হয়তো তোর মাও কোথাও থেকে একটু ম্যানেজ ট্যানেজ করে দিত। আমি তো এখন তোকে কিছুই করতে পারছি না। আচ্ছা, তুই বাড়ি আসবি কবে বলতো? তুমি যদি টাকা দাও তাহলে আমি কালকে বাড়ি আসতেছি। বলো, তুমি টাকা দেবে আমাকে? হ্যাঁ রে, তাহলে তুই কালকে চলে আয়। তোর কয় টাকা লাগবে কালকে? ওই শোনো, আপাতত 3,000 টাকা হলে আমার হবে। কারণ লেখাপড়া করতে দিছো, মেয়ের একটু খেয়াল খুশি রাখো। আমার কখন কি দরকার হয় না হয়, আর যদি মা থাকতো তাহলে মায়ের কাছে আমি আমার এই কথাটা জানাতাম। আমার তো আর কেউ নেই। এখন তুমিও ওইভাবে আছো, তোমার পরেও আমার মায়া হয়, তুমি যেভাবে বলছো। আমি বা কি করবো, বাধ্য হয়ে আমি তোমাকে ওই কথাটা বললাম। তুমি তাহলে কালকে টাকাটা রেডি করে রাখো, আমি আসতেছি কিন্তু। কিন্তু একটা সত্য আছে রে বাবা, সত্যটা কি শুনবি? হ্যাঁ, কি সত্য তোমার, বলে ফেলো। শুনবো না কেন, বলো। আমার একটা বার খেয়াল খুশি তুইও তো রাখতে পারিস, রাখিস তো না? এই যে এই যে গতবার যাওয়ার আগে আমাকে একটা দিন তুই দিয়ে গেলি, আমি যে সেই স্বাদে এখন পর্যন্ত তোর অপেক্ষা চেয়ে আছি। আমি চাচ্ছি যে তুই বাড়িতে চলে আয়। টাকা তো আমার কাছে আছেই, কিন্তু তোকে দিচ্ছি না তোকে কাছে পাওয়ার জন্য। তুই বাড়িতে আসলেই তোর হাতে ধরাই দেব। কারণ তোর মা তো নেই। দেখ না, আমি তো চাইলেই একটা শাদি করতে পারতাম, তোরা একটা নতুন মায়ের নিয়ে আসতে পারতাম। কিন্তু তোর সুখের জন্য তোকে বিয়ে শাদী একটা ভালো ঘরে দিব বলে আজকে কিন্তু আমি নিজেও শাদী করতেছি না, এই যে কষ্টের মধ্যে আছি। তাহলে তুই মেয়ে হয়ে আমার একটু খেয়াল রাখবি না? তোরও তো একটু দায়িত্ব আছে, তাই না? এই জন্য বলতেছি, তুই কালকে একটু বাড়িতে আয়, এসে ওই সেদিনকার মতো একটা বার দিয়ে আমাকে একটু দুবেলা একটু দিয়ে খুশি করে যা। তাহলে আমিও ঠান্ডা হয়ে গেলাম, তুইও টাকাটা নিয়ে চলে গেলি। এই কথাটা বলতেছি। এই কথা বাবা? তার মানে তোমার কাছে টাকা থাকতো, তুমি আমাকে টাকা না দিয়ে তোমার কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য এই কৌশল খাটিয়েছো, হ্যাঁ? তার মানে ওই যে এবার এই যে কলেজে আসার আগে, হোস্টেলে আসার আগে তোমাকে যে একটা বার দিয়ে আসছিলাম, এটা স্বাদ লেগে আছে না? কাছে পেতে মন চাচ্ছে তোমাকে? হ্যাঁ, মেয়েকে দেখতে ইচ্ছা করছে? শোনো তাহলে, আসলে আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কথাই বলে ফেলছি, তুমি কিছু মনে করো না, মনে কষ্ট নিয়ে না বাবা। আমি তাহলে কালকেই চলে আসতেছি। যত কষ্টই হোক আমি কালকেই তোমার কাছে চলে আসতেছি। 2টা দিন থাকবো, থেকে তারপর চলে যাব। শোনো, সেদিন যেভাবে দিছিলে আমারও প্রাণটা জোড়ায় গেছে। আমার আসলে ইচ্ছা করে যে কোনো বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে এভাবে চলে, আমার খুব ভালো লাগে। বারবার পেতে মন চাই, জানো? তুমি তো আমাকে এই লোভটা লাগিয়েছো। কিন্তু তুমি যখন আবার বলছো, তাহলে আমারও লাগবে, আমি কালকে আসতেছি। শোনো, চিন্তা করিও না, টাকা তুমি রেডি করে রাখো। আসলে টাকার জন্য না, তুমি তো এই কথা আমাকে আগে বললেও পারতে যে তোমার দরকার। যেহেতু আমার কারণে আমাকে একটা ভালো ঘরে বিয়ে শাদী দেবে পিঠাই, তুমি আমার নতুন মাকে আবার নিয়ে আসতেছো না, তুমি একটা শাদী করতেছো না। এখন আমিও তো এটা বুঝি। তাহলে তো তোমাকে এই কটা দিন আমাকেই চলাতে হবে, যতদিন আমার শাদী না হয়, সেটা তো আমিও জানি। তা তুমি বলবো না, পাগল ছেলে, যে তোমার এটা দরকার। আরে আমি আসতেছি, সেদিন যেমন দারুণ ভাবে তুমি আমাকে মজা দিবে, সুন্দর করে আমাকে খুশি করবে, আমিও তোমাকে খুশি করব। কারণ তুমি এই বয়সে এত সুন্দর করে দাও বাবা, এত সুন্দর করে আপ্যায়ন করো, আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি, জানো? আমার সেদিন খুব ভালো লাগছিল। কিন্তু আসলে তোমাকে বলতে পারতেছি না যে তোমার বা কি কন্ডিশন, তুমি বা কি হালে আছো, কি অবস্থায় আছো। এই জন্য বলতেছি না বাবা বলে কথা। সেই জন্য বলতেছি যে আমি কালকে আসতেছি, তুমি আমাকে একদম যাতা করে ফেলবে কিন্তু, বুঝতে পারছো? আমি আসতেছি, টাকাটা রেডি করো। আমারও কলেজে টাকা লাগবে, পড়াশোনার মনোযোগ দিয়ে করতেছি, ভালো একটা চাকরি বাকরি পাওয়ার জন্য একটু ভালো করে পড়াশোনা করে তারপরে যদি এখান থেকে পাশ করে বের হয়ে আসতে পারি, তাহলে আমার একটা ভালো ঘরের বিয়ে শাদী দিয়ে দিয়ে দেবা, একটা ভালো পাত্র দেখে। আর সারাটা জীবন আমি তোমার খেয়াল খুশি রাখবো বাবা। ঠিক আছে, তুমি রেডি হয়ে
তাহলে থাকো, কোথাও যাও না। আমি কালকে রাত বললেই কালকে সকালে চলে আসবো, কিন্তু তোমাকে খুশি করব আমি। তুমি এই নিয়ে চিন্তা করো না তো বাবা। হ্যাঁ রে মা, সত্যি বলছিস? কালকে চলে আসবি? আয়, আমার কাছে টাকা আছে। তোকে কালকে সকালবেলায় টাকাটা দিয়ে দেবো। তুই 2 দিন থাকিস আর 3 দিন থাকিস, আমাকে একটু খুশি করে, আমার একটু আদর আপ্যায়ন করে তারপরে যাবি। আমার তো আর দুনিয়ায় কেউ নাই রে, তোর মাও চলে গেল। আর তোকে নিয়ে দেখ না, এই সংসারে পড়ে আছি। এখন তুই আমার খেয়াল করবি, আমিও তোর খেয়াল করব, এইটাই তো। তবে বাবা একটা কথা বলি তোমাকে, তোমার সঙ্গে যখন আমি সর্ববিষয়ে ফ্রি হতে পারছি, তাহলে আর লুকানোর কিছু নেই। আমি মনে হয় একটা অন্যায় করে ফেলছি বাবা। কি অন্যায় করছিস রে বাবা? আচ্ছা, তোমাকে তাহলে বলেই দি, শোনো। আমার ওই যে কলেজের যে প্রিন্সিপাল, উনি আমার 2 বান্ধবীকেও ডাকছিল, আমাকেও ডাকছিল। তে ওদের আসলে অনেক সুযোগ সুবিধা দিছে। ওই প্রিন্সিপালের সঙ্গে যাই হোক সময় দিছে পার্সোনালে। তা আমাকে অফার করছে। আসলে তুমি তো আমাকে এই লোকটা লাগিয়েছো, আমাকে শিখিয়েছো। তো আমার সেদিন থেকে দারুণ পেতে ইচ্ছা করতেছিল, আসলে আমি কাউকে পাচ্ছিলাম না। তো আমাদের প্রিন্সিপাল যখন আমাকে এই অফারটা করলো, আমি আর না খুললাম না বাবা। তো প্রিন্সিপালের বাসায় প্রিন্সিপাল সাহেব একাই থাকেন। তো যাই হোক 2টা দিন আমি ওনার সঙ্গে থাকছি, এভাবে সময় দিছি। তাকে আমাকে অনেক সুযোগ সুবিধা দিছে কলেজে। যাই হোক, আর তুমি যদি এইভাবে আমাকে কন্টিনিউ সময় দাও, তাহলে মা যেহেতু বেঁচে নেই, তোমার জীবনটাও সুন্দরভাবে চলতো। আমারও যতদিন বিয়ে শাদী না হতো, আমিও এভাবে চলতাম। বুঝতে পারছো? আর প্রিন্সিপাল সাহেব তো তোমার চেয়েও বুড়ো মানুষ। তুমি তো যুবক মানুষ, মানে চ্যাংরা, তোমার আর প্রথম সন্তান। আর প্রিন্সিপাল সাহেব কোন রকম মানে ইয়ে হয় না, তারপরেও সে তাকে খুশি করার জন্য তার কাছে আমার যেতে হয়েছে, তাই গেছিলাম। যাই হোক, উনি যতটুকু আমার কাছ থেকে আশা করেছিল তার চেয়ে বেশি পাইছে, সে অনেক খুশি। আর ও দিয়ে আমার হয় না আসলে। আমি তো বুঝতে পারছি, মানে তোমাকে তুলনা করলে উনি কিছুই না আমার কাছে। বুঝতে পারছো? শুনো, ওনাকে তাহলে ওনার সাথে আমি সময় দেবো না, ওনার কাছে যাবো না। যেহেতু তুমিই আছো, তুমিই মুখ খুশকি আমাকে সব বলেই ফেলছো, এখন থেকে বাবা ওই মাসে না, ওই 10 দিন 15 দিন পর পর আমি বাড়িতে হোস্টেল থেকে চলে আসবো, এসে তোমাকে 2টা দিন মনে করো ঠান্ডা করে খুশি করে ছুঁয়ে যাব। তুমিও তাহলে ঠিক থাকলে, তোমারও নতুন মায়ের দরকার হবে না, আমারও সুন্দর হবে। তাহলে কেমন হয় বলো? আর তুমি কিন্তু আমাকে এইটাই অনুরোধ, যেহেতু মা নেই, কার কাছে আমি খিজে করে চাইবো বাবা বলো? তোমাকে একটা কথা রিকোয়েস্ট করে বলি, আমার এই মাসের টাকাটা যত কষ্ট করেই হোক তুমি একটু ম্যানেজ করে দিও, তাহলে যাতে আমি সুন্দরভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করে মানুষের মতো মানুষ হয়ে ওই কলেজ থেকে বের হয়ে আসতে কোনো ইয়েতে আমি একটা চাকরিও করে খেতে পারি, অথবা একটা ভালো পাত্র আমার জন্য জুটবে। এই জন্য বলছি। আর তোমার জন্য আমি থাকলাম, তোমাকে যা করা লাগে যা করতে হয় সেটা আমি করব। এখন আর আমাকে বলতে হয় না, আমি নিজের থেকে বাড়িতে চলে চলে আসবো। বুঝতে পারছো? যেহেতু তুমি আমাকে পেয়ে অনেক খুশি হয়েছো, আমিও তোমাকে পেয়ে খুশি হয়েছি, কিন্তু তুমি বাবা বলে কিছু বলিনি তাই। আর যখন সব বলেই ফেলছি, ফ্রি হয়ে গেলাম, আর তুমিও না দেওয়ার বাহানাটা করে আমাকে কাজে ডাকতেছো, এতক্ষণে আমি বুঝতে পারছি আসলে তোমার কি লাগবে। বুঝছো বাবা? আর চিন্তা করিও না, তুমি সোজা আমি টাকা চাইলে টাকা দিও, আসার জন্য চিন্তা করা লাগবে না। আমি তোমাকে দারুণভাবে খুশি করব। আরে বাবা, ওই প্রিন্সিপালের সাথে যদি 1টা দিন সময় না দিতাম, 2টা দিন সময় না দিতাম, তাহলে কি ভালো মন্দ এটাকে আমি অনুমান করতে পারতাম? তোমার যে ওইটা অনেক ঠোঁট হবে, আমার পরানটা জুড়ে যায় বাবা। প্রিন্সিপাল ওর এই কোনোরকম, ওরা কেমন মানুষ কিছু বুঝি না তো। শিক্ষিত মানুষ, ওদের ওই অবস্থা কেন? আর তুমি আমার বাবা, তুমি কত সুন্দর, হ্যাঁ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি বাবা। তোমাকে বলতে পারছি না তাই। তাহলে কালকে কিন্তু ডিডিয়ে থাকো। শুধু তোমার না, আমারও লাগবে। আমাকে তুমি দারুণ ভাবে খুশি করবে কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, বাসায় থেকো, আমি আসতেছি। হ্যাঁ রে বাবা, তাহলে এক কাজ কর না হয়। আমি তো অনেকদিন এভাবে আছি আসলে। তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। তুই তো আসবি, পাশাপাশি তোর কাছের ওই যে ক্লোজ বান্ধবী, ওকে না হয় সাথে করে নিয়ে আয় না বাড়িতে একবার। যদি তুই যেভাবে আমার কাছ থেকে যেটা চাইছিস বা আমি যেটা তোর কাছে বলছি, ও যদি এই প্রকৃতির হয়ে থাকে, যেহেতু প্রিন্সিপাল স্যারের সাথে ও একবার সাক্ষাৎ করছে, সমস্যা কি? ওকে একবার নিয়ে আয় না। মানে তুইও থাকলি, ও থাকলি, 2টা দিন বেড়ায় গেল। আমি একটু বাসায় ভালো মন্দ আয়োজন করি, রান্না বান্না করে খেয়ে দিয়ে যাবি। বাবা, তোমার আবার নতুন কিছু পাইতে ইচ্ছা করতেছে? হ্যাঁ, আমাকে দিয়ে মন ভরতেছে না তোমার? হ্যাঁ। শোনো, তাহলে আমি ওকে নিয়ে আসবো। ও আবার আমার মতো এরকম মুটকু মোটা, বুঝতে পারছো? তো ওর জন্য ভালোই হবে। তোমার যাকে ইচ্ছা তাকেই তুমি ইয়ে করো, বুঝতে পারছো? তোমার খুশি আমার খুশি, কারণ তুমি আমার বাবা বলে কথা। আচ্ছা শোনো, তাহলে ওকে আমি দেখি বলে দেখি, ও যদি রাজি হয়
তাহলে ওকে আমি কালকে সঙ্গে করে নিয়ে আসবো। আর রোজ ও যদি না আসে, পরবর্তীতে আমি চেষ্টা করব, তাহলে আমি একাই আসবো প্রয়োজনে। তবু তোমাকে তো আগে খুশি করি। তুমি আমাকে পেয়ে খুশি হও না বাবা? হ্যাঁ, তোকে পেয়ে তো আমি অনেক খুশি হই রে। আমি তো আসলে ভাবতেই পারিনি যে আর আবার কখনো তুই আমাকে এভাবে খুশি করতে চাইবি বা একটা সুযোগ দিবি। কিন্তু আমি সেটা বলছি না। আমি ভাবছিলাম কি জানিস, মেয়ে বলে কথা, তোর যদি আবার কষ্ট হয় এই জন্য বলছি যে ওকে নিয়ে আসলে তাহলে তোর একটু কষ্ট কম হলো। তুইও বেড়া গেলি, 2টা দিন থেকে গেলি, একটু ভালো মন্দ আয়োজন করে রান্না বান্না করে খেয়ে দিয়ে বেড়ায় গেলি, এইটা বলছিলাম। বাবা, ওর যদি আবার তোমাকে বেশি ভালো লেগে যায়, তখন যে বারবার আমাদের বাড়িতেও আসতে চাইবে, তখন কি হবে? হ্যাঁ, একবার ভেবে দেখেছো? তখন আমি কি করব বলো? কারণ আমাকে তো তোমাকে চালাইতে হবে। আর তোমার দায়িত্বটা তো আমি ইতিপূর্বে নিয়েই নিলাম। আবার ওর যদি বেশি পছন্দ হয়ে যায়, তখন ও যদি বলে তোদের বাড়িতে যাব, তোর বাবার সঙ্গে একটু সময় দিব, তখন কি করবো বলো? হ্যাঁ। আরে না রে মা, এই নিয়ে তুই চিন্তা করিস না তো। আমি যথেষ্ট পারি। তোরা 2জন আসবি, তোরা হাসি খুশি ভাবে এখানে বেড়াই যাবি, তোদেরও আমি যথেষ্ট ভাবে সন্তুষ্ট করে দেব, এরকম অ্যাবিলিটি আমার আছে। তুই আমাকে এতটাই দুর্বল ভাবিস না রে। তুই চলে আসবি, তুই একা আসলে আসবি, ওরে নিয়ে আসলে আসবি। চিন্তা করিস না, তোদের 2জনকে আমি চালিয়ে নিতে পারবো, বুঝতে পারলি? তাই নাকি বাবা? হ্যাঁ, বলো কি তুমি? আমি তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আমার বাবা বলে কি? ঠিক আছে, দেখি আমি কথা বলে দেখি, চেষ্টা করব। যদিও আসতে চাই ওরে নিয়ে আসবো। আর যদি না আসে, তবে ওকে আমি পরবর্তীতে আনার জন্য চেষ্টা করব। তাহলে আগামীকালকে যদি ওকে পারি সাথে নিয়ে আসবো, না হলে আমি একলাই আসবো। তো শোনো, আমার এখন পড়াশোনার সময় হয়ে যাচ্ছে, তো রাখি। আচ্ছা, ঠিক আছে মারে, রাখো। তাহলে কালকে সকাল করে চলে আসো, আমি কোথাও যাব না, বাড়িতে থাকবো। তো ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। কি বন্ধুরা, হ্যাঁ, এতক্ষণে কি শুনলে? বাবা আর আমার এই সংলাপটি শুনে কেমন লাগলো? কতটুকু বিনোদন পেয়েছো? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার ছোট্ট ছেলে মেয়েকে স্কুলে নিয়মিত পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আমার আপন ভাই আর বোনের মধ্যে যে সংলাপটি হয়েছিল, আর আমার স্বামী বিদেশ থাকা অবস্থায় কি কি ঘটেছিল, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, গল্পটা ভারী ইন্টারেস্টিং হতে চলেছে। একদম স্কিপ করে শুনবে না। যদি তোমরা স্কিপ করে শোনো, তাহলে কিন্তু একদম মজা পাবে না। গল্পটি শেষ অবধি শুনবে, তাহলে অনেক মজা পাবে, অনেক বিনোদন পাবে বন্ধুরা। তাই গল্পটি সম্পূর্ণ শুনতে থাকো। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের সেই আকর্ষণীয় গল্পটা। তো বন্ধুরা, আমার নাম রূপালী। আমরা দু ভাই বোন। আমার ছোট ভাই কলেজে পড়াশোনা করত। ও আমার 3 বছরের ছোট। ওর নাম রাজ্জাক। তো আমার বিয়ে হওয়ার ঠিক 6 মাস পরে আমার স্বামী বিদেশ পাড়ি দিল। তার যাওয়াও কিন্তু কাজ 3 বছর হয়ে গেল। কিন্তু 6 মাস যেহেতু আমার স্বামী আমার সাথে সংসার করছে, আমার কিন্তু কোনো সন্তানাদি কিছুই হয়নি। আমি দেখতে শুনতে ভারী মোটা সোজা খুবই সুন্দরী ছিলাম, এবং আমার গায়ের রং একটু শ্যামলা বটে, তবে দেখতে শুনতে মাসাল্লাহ খুবই ভারী সুন্দরী। এটা আমার কথা না, লোকে বলতো। আমার কলেজে বন্ধুরাও তাই বলতো। আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার শ্বশুর বাড়িতেই আমি থাকতাম। আমার স্বামী বিদেশ যাওয়ার আগে সুন্দরভাবে একটা আটো পাটাও করে 6টা রুম বিশিষ্ট একটা বাড়ি করে দিয়ে তারপর সে বিদেশ পাড়ি দিল। তারপরে আমার ছোট ভাই ওইদিকে আমার বাবার সংসারে লেখাপড়া করতে থাকে। তোমার বাবা ওর লেখাপড়ার খরচ ঠিকঠাক মতো চালাইতে পারে না। হঠাৎ করে আমি একটা দিন ভাবলাম যে সামনে ঈদ চলে আসলো, এখন আমার ছোট ভাইয়ের পোশাক আশাক কত দিতে হবে। আমার স্বামী বিদেশ থেকে মাসে 1 গাদা টাকা পাঠায়, সে ভালো পজিশনে আছে। তো আমি আমার ছোট ভাই রাজ্জাককে বললাম যে রাজ্জাক, তুই না হয় ভাই আমার বাড়িতে চলে আয়। তুই আস, তোকে কিছু ঈদের কেনাকাটা করে দেব, হাত খরচের টাকা দেব, সেটা নিয়ে তুই সুন্দরভাবে ঈদ যাপন করবি। বাবা তো, তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, সে তো মাকে নিয়ে সংসার যাপন করতেই পেরেশান হয়ে থাকে। তখন আমার ছোট ভাইটা বলল যে ঠিক আছে আপু,
আমি চলে আসবো, কবে আসবো? তাই বললাম যে তুই কালকে চলে আসবি। তারপরে ও চলে আসলো। আসার পরে তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, স্বামী যেহেতু আজ 3 বছর আমার বিদেশ আছে, আমার তো আসলে দিন ভালো যায় না। দেখো না, আমি একটা এইরকম হুষ্টপুষ্ট জোয়ানবতী মেয়ে, উঁচু লম্বা, কত সুন্দর ফিট ফেগার। আসলে এই মুহূর্তে তো আমার স্বামীকে বিশেষ প্রয়োজন আমার কাছে প্রতিনিয়ত পাওয়ার, কিন্তু তা আর কই, তা তো সম্ভব হচ্ছে না। ওই যে 6টা মাস সংসার করে সে বিদেশ পাড়ি দিয়েছে, একটু জানা লোভ লাগে, ভালো লাগা, ইমেজ লাগে, দিয়ে সে চলে গেছে। এখন এইটা আমার আসলে বাবার পাইতে ইচ্ছা করে, কোথায় পাবো, কার কাছে যাব? এমন ছোট দেবরে নেই, বা আমার শ্বশুর শাশুড়িও আমাদের বাড়ির মধ্যে থাকে না। সে আমার স্বামী যাওয়ার আগে আলাদা বাড়ি করে দিয়ে তারপরে সে বিদেশ পাড়ি দিছে। আমি তো একলাই থাকি। পাশের বাড়ির একটা ওই চাষ্ট ননদের মেয়েরে নিয়ে এসে থাকি। ও তো একদিন আসে আসে না, আমি একলাই এত বড় বাড়িতে থাকি, আমার বড্ড ভয় হয়, গা হাত পা হিমশিম করে। মাঝে মাঝে মনে হয় অপরিচিত কোনো মানুষ যদি গেটে টুকার দিয়ে আমার বাড়িতে প্রবেশ করে, যদি আমি একটা যৌবনবতী মেয়ে, চ্যাংড়া বউ মানুষ, যদি আমার একটা কিছু হয়ে যায়, নানানটা জল্পনা কল্পনা ভাবনায় চলে আসে। আসলে একটু ভয় ভয় করাটাই স্বাভাবিক বন্ধুরা। তো এই জন্য আমার ছোট ভাইকে ঠিক ঈদের 10 দিন আগে ফোন করে ডেকে নিয়ে আসলাম। ও এসে আমাদের বাড়িতে থাকলো। ও কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে। ও আমার মতো উচুলামা, বেশ ফিট ফিগারালা, মানে দারুণ হ্যান্ডসাম একটা নায়কের মতো দেখতে ওকে। ও হাতে পরে বড়, এমনি বড় লম্বা হয়ে গেছে, কিন্তু ওর একটু বুদ্ধি শুনতে কম। আসলে ছোট মানুষ বলে কথা, ইন্টারে বড় ছেলে আর কতই বা বুদ্ধি হবে। কিন্তু আমি তো থাকতে পারছি না, আমার তো অনেক কিছু দরকার। আমি যদি বাইরের মানুষের সহযোগিতা নেই আমার জীবন চলার জন্য, বুঝতেই তো পারছো আসলে কি বলতে চাইছি। তাহলে কি আমার মান ইজ্জত থাকবে বলো? তো চিন্তা করলাম যে দেখি ছোট ভাইকে বলে কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা। তো ওকে আসলে রাজ্জাককে ডেকে নিয়ে আসলাম। ছোট ভাই আসলো, এসে আমার বাড়িতে থাকলো। প্রথম দিন ওর জন্য আমি গোশ রান্না করছি, ভালো মন্দ তৈরি করে ওকে খাওয়ায় দাওয়ায় ওকে আমি বুঝিয়ে বললাম যে রাজ্জাক ভাই শোন, তুই আমার বাড়িতে এখানে অ্যাক্টিভ থাক না, ঈদ অবধি থাক, এখানে ঈদ করবি, তোর পোশাক আশাক যা কিছু লাগে সব মার্কেট করে দেব। কিন্তু একটা কথা আছে ভাই, যে কথাটা তোকে আমি বলার জন্য ডেকেছি। তোকে শুধু এমনি এমনি ডাকিনি রে, তোকে তো আমি চালিয়ে নেবই, কিন্তু পাশাপাশি আমার একটা সত্য আছে। তখন রাজ্জাক বলতেছে, কি আপু, কি আমার সত্য? বলে ফেলো। এই বাড়িতে তো এমন কেউ নেই যে তোমার বলতে অসুবিধা, বলো কি বলতে চাইছো, আমি তো তোমার হাতের নাগালেই আসছি। তখন নয় বললাম যে রাজ্জাক, আজকে রাতটুকু যাক না, আজকে থাক তুই, কালকে তোকে নিরিবিলি একটা সময় দুয়াবন বসে এটা আলোচনা সাপেক্ষে সেরে নেব। তখন রাজ্জাক বললো যে ঠিক আছে আপু, তাই করো। যাই হোক, রাত্রে ও ঘুমাইতে গেল আলাদা রুমে। আমাকে বলতেছে, আপু আমি এই রুমে ঘুমাবো। তাই বললাম যে না রে, তোকে ডেকে নিয়ে আসছি আমার বাসাতে যে কারণে। আমি আসলে ওই যে পাশের বাড়ির আমার এক ননদের মেয়েরে নিয়ে ঘুমাতাম, ও আজ কদিন আসে না, ওরে আর আমি ডাকিও না। দেখ না, আমি এই যে তোর বোন এইরকম জোয়ান মধ্যে একলা একটা রুমে থাকবো, যদি আমার কেউ কিছু হাসে বা কিছু হয়ে যায়, বুঝিস না আজকাল দিন সময় ভালো না রে। তখন রাজ্জাক বলতেছে, তাই বললে এক রুমে 2 বোন থাকবো? আমি বলবো যে হ্যাঁ, সমস্যা কি, আস না, টেলিভিশন দেখ বসে, একটু দেখে টেকে, তারপর যখন রাত ভারী হবে তখন 2 ভাই বোনে এক খাটে পারে না শুয়ে পড়বো। কেন, তোর কি কোনো প্রবলেম আছে? তখন রাজ্জাক বলতেছে, না আপু, আমার এমন কোনো প্রবলেম না, তুমি যে কি বলো না। তখন আমি বললাম যে এই তো লক্ষ্মী ভাই আমার, বুঝতে পারছিস, সমস্যা কোথায়, মন ভালো থাকলে সব ঠিক। তাই বলে যখন রাত 11টা 12টা বাজলো, তখন রাজ্জাক ঘুমাইতে আসলো আমার খাটে, আমরা 2 ভাই বোন এক খাটে ঘুমাইলাম। তো আমার আবার একটু বদ অভ্যাস ছিল বন্ধুরা, মানে আমার স্বামীর পাশে ঘুমাইতে গেলে তার গায়ের উপরে আমার হাই ঠ্যাঁকসা উঠে পড়ে। তা আমি আসলে দেখে আলে, মানে রাজ্জাক ঘুমের মাতালে রাজ্জাকের গায়ের উপরে আমার ডান পাশের ওই ঠ্যাংটা একটু উঠে গেছে, মানে মনের অজান্তে। আসলে এটা আমি ইচ্ছা করে করিনি। তো আমি উচলম্বা মানুষ, আমার মোটা ঠ্যাংটা একটু ভারী তো হবে ওজনে। তো ও যেন খুব বিরক্ত বোধ করছে। ঘুমের পরে দেখি লাইটটা নেভানো আছে, ও ঠ্যাংটা বারবার এভাবে নামিয়ে দেয়, বারবার এভাবে সরিয়ে দেয়। তারপর উঠে বসে বলতেছে যে আপু, এরকম করে কি বদ অভ্যাস তোমার, ঘুম তো তোমার তো শোয়ার অভ্যাসটা ভালো না, আমার তো জ্বরে এইভাবে শুলে ঘুম আসবে না, এরকম করতেছো কেন? প্রয়োজনে মাঝখানে কোন একটা বালিশ নিয়ে নাও। তখন আমি বললাম যে রাজ্জাক শোন রে ভাই, তুই কি লজ্জা পাচ্ছিস? আসলে বিগত জীবনে তো দুলাভার সাথে এইভাবেই ঘুমাইতাম, তো মানে ওকে জড়িয়ে ধরে থাকতে আমার ভালো অভ্যাস হয়ে গেছে, এই জন্যই তো এরকম হচ্ছে রে। আচ্ছা যাই হোক, আর হবে না, কিছু মনে করিস না, তুই ঘুমিয়ে পড়। তারপরে কিছুক্ষণ বাদে ঘুমের মাথায় নাকি আমি ওকে জড়িয়ে ধরছি। তো এইটা দেখে মানে চুপ করে আছে, কিছু বলতেছে না। তারপরে
এক পর্যায়ে আমাকে ও পুরুষ মানুষের মন তো তখনকার ভাই বোনের কথা ওইভাবে অতটা মনে থাকে, মানে আমার কানের গড়ে ফিস ফিস করে বলতেছি যে আপু, আপু। তখন আমি একটু আলসা আলসা ঘুমিয়ে পড়ছিলাম। তো আমি জাগনা হয়ে বললাম, কি রে রাজ্জাক, কি হয়েছে, কিছু বলবি? তখন বলতেছে, না তুমি আমাকে দেখো না কিভাবে ধরছো, আমি কোথায়? তখন আমি দেখি যে রাজ্জাক তো আমার বুকের মধ্যে, মানে ওকে আমি জড়িয়ে ধরছি। তখন ওরে আজকা মেজ হারিয়ে দিলাম, ছেড়ে দিয়ে বলতেছে, ও রে ভাই, আমারও তো আসলে মনে নেই, আসলে কি আর করবো রে ভাই, এইভাবে না আসলে, মানে আমার অভ্যাস এটা, কিছু মনে করিস না। তাই বলে ওকে আমি ছেড়ে দিতে যাই, কিন্তু ও আমার ছাড়ে না। ও আমার ঝাপকে ধরে রেখে বলে যে, আপু, আমার তো এভাবে শুয়ে থাকতে ভালো লাগতেছে, আমার ঘুম হবে ভালো, তুমি আমার ছেড়ে দিচ্ছ কেন? আর তোমার যেহেতু এভাবে শোয়া অভ্যাস, এভাবে থাকি না আমরা শুয়ে। তখন আমি আর নাসর বান্দা ওর কে কার কথা শুনে আমি কিছু না বলে, তো বললাম, আচ্ছা ঠিক আছে, তাই বলে ওর গায়ের উপরে হাতটা দিয়ে আমি শুয়ে থাকলাম। এখন দেখি যে অনেক সময় বাদে আবার কানে করে ফিস ফিস করে বলে যে, আপু, আমার ভাল লাগতেছে না। তখন আমি আসলে ঘুম ভেঙে গেল, আর আমার চোখে ঘুম আসে না। তোর কথা শুনে আমি একটু বুঝতে পারলাম যে ওর অনুভূতিটা কেমন যেন একটু উল্টাপাল্টা হচ্ছে। তখন আমি বললাম যে, হ্যাঁ রে রাজ্জাক, কেন তোর ভাল লাগতেছে না কেন, কি তোর মনের মধ্যে কি কিছু কইছে? বল, খুলে বল আমারে। তখন রাজ্জাক বলতেছে, আপু, তুমি যেভাবে আমাদের মানে কাছে নিয়ে শুইছো, তোমার তো আমি জানি তোমার এটা অভ্যাস, কিন্তু আমার ভাল লাগতেছে না জানো। কিছু তোমার একটা কইতে ইচ্ছে করে, কিন্তু কি করে যে তোমারে বলে, তুমি আমার বড় আপু বলে কথা। তখন আমি বললাম, হ্যাঁ রে রাজ্জাক, তোর কোনো মানে ভয় ডর লজ্জা কিচ্ছু করার দরকার নেই। তুই নিঃসন্দেহে আমার বলে ফেলতো, ভাই তুই আমার ছোট ভাই না? আরে তুই তো আমার 2-3 বছরের ছোট, এমন কি যে প্রায় তো সমবয়সী, আর দেখ না হাতে পায়ে বড়, তুই তো লম্বা হয়ে গেছিস তোর দুলাভাইয়ের মতো। বলে ফেল, বলে ফেল। তখন রাজ্জাক বলতেছে, এই যে একটা ছেলে একটা মেয়ে এখানে শুয়ে থাকলে কি হয় তুমি বোঝো না? এটা আগুন পানির ব্যাপার। তখন আমি বললাম, হ্যাঁ তাতে কি হয়েছে, কোন সমস্যা? তখন ও বলতেছে, না তেমন কোনো সমস্যা না, তবুও। তখন আমি বুঝতে তো পারছি যে ভাই আসলে আমার কাছে কি বলতে চাইছে। তা আমি বললাম যে, ঠিক আছে, তোর যা ভালো হয় করতো, আর আমার ভাল লাগে না, আর একটু ঘুমানোর চেষ্টা কর। তো বলতেছে, না আব্বু, আমার ঘুম আসতেছে না, তুমি আমার সাথে গল্প করো তো, আমার একটু জেগে থাকতে ইচ্ছে করতেছে, আমার খুব ভালো লাগতেছে অনুভূতিটা। তখন আমি বললাম যে, হ্যাঁ রে রাজ্জাক, হঠাৎ করে এত ভালো লাগার কারণটা কি বলতো? তখন বলতেছে যে, কোনোদিন আসলে কোনো মেয়ে মানুষের পাশে আমি এভাবে ঘুমাইনি তো, তুমি আমার আপু, তোমার তোমার কাছে আজকে আমি কোনো লজ্জাশরম ত্যাগ করে যেহেতু শুয়ে পড়ছি, আমরা ভাবুন তাতে সমস্যা কি, কিন্তু আমার মধ্যে দারুণ একটা কিছু অনুভূতি জাগতেছে, ভাল লাগতেছে না জানো, কি করে যে তোমারে বলে। তখন আমি ওরে একটা ধমক দিলাম, যাই, তা ভাল লাগতেছে না তাহলে কি করবি কর, তোরে কি আমি নিষেধ করছি? তারপরে বন্ধুরা কে কার কথা শুনে আমাদের ধরে ধরে হতো, মানে ওই রাত্রে যাই হোক 2-3 বার আমার সাথে এভাবে সুন্দরভাবে আদর পান সুন্দরভাবে থাকলো। আমার খুব ভালো লাগলো বন্ধুরা, মানে ওর এই আচরণে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি কল্পনাও করতে পারিনি যে রাজ্জাকে এত সুন্দর শিখলো থেকে, মানে এত সুন্দর তার আচরণ বিধি, মানে এত তার ব্যবহারে আমি দারুণ মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক, ও রাত্রে 3 বার করলো, তো যেন আমাকে এতটা আমার প্রাণটা জুড়িয়ে দিল। তাই ঘুমায় বললাম দুবাবন কথা বলতে বলতে এভাবে। তারপর সকাল হলো, স্নান করে আমি রান্না বান্না সেরে ওকে বললাম যে, হ্যাঁ রে রাজ্জাক, তো লজ্জা করলো না? তখন রাজ্জাক হেসে দিয়ে বলতেছে, আপু, কি যে বলো না, আসলে এটা কি আমি ইচ্ছে করে, বিটা তো আপনা আপনিই হয়ে গেছে নিজের অজান্তে, কিছু মনে করো না, আর কখনো এভাবে হবে না। আমি তো তোমারে বললামই যে আমি আজকে আলাদা ঘুমাই, এই রুমে থাকবো না, তুমিই তো বললে যে কোনো মাইন্ড করার দরকার নেই, এখানেই থাকো। তাই তো তোমার কথা অনুযায়ী গেলাম, তো এরকম বললে কেটা জানে এরকম হবে, আমি কি কখনো থাকছি কারো কাছে এভাবে? তখন আমি বললাম যে, তাই তো, ঠিক আছে, তা আজকে কি করবি, আজকে কি তুই আলাদাই যাবি না এখানে থাকবি? আমি আবার ওকে একটু ট্রাই করতেছিলাম বন্ধুরা। তারপরে সাজ্জাক বলতেছে যে, না আপু, আমি কি আর কখনো আলাদা ঘুমানোর কথা মুখেই আনবো না, ভাবতেও পারতেছি না, আমি কিন্তু তোমার কাছেই থাকবো। আর শোনো, ঈদের মধ্যে কিন্তু তুমি আমাকে মার্কেট করে দিতে চাইছো, আমার হাত খরচে টাকা দিতে চাইছো, তুমি আমাকে সমস্ত কথা স্বীকার করছো, এই জন্য কিন্তু আসছি। আর এই যে তোমার উপকার করলাম, দোলাভাই বাড়িতে নেই, তোমার ভালো লাগতেছে না? তখন আমি বললাম, হ্যাঁ রে রাজ্জাক, ভালো লাগবে না কেন? আর শোন, তুই আমার কাছে একটা কথা প্রমিস কর ভাই, এই কথা 2 ভাই বোনের মধ্যে থাকবে, কেউ যেন কোনোদিন না বুঝে না জানে, বুঝতে পারলি? আমার একটা ছোট ননুদও নেই, আমার পেটে একটা কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ নেই। তো দুলাভাই দেখ না,
আমারে বিয়ে করে নিয়ে আসা 6 মাস পরেই বিদেশ পাড়ি দিল। আর সে তো কবে আসবে তার তো ঠিক নেই, সে তো গাদা গাদা টাকা ইনকাম করতেছে রে। মাস শেষে অনেক টাকা আমার ব্যাংকে পাঠাই দেয়। আমার যতটুকু লাগে অতটুকু আমি এই যে খরচা করে বাড়িতে খুব সুখে দিনকাল কাটাচ্ছি। আর তুই এই যে আমার গরিব বাবার সংসারে পড়ে আছিস। এখন থেকে তোর যদি আমার সাথে এইভাবে থাকতে ভালো লাগে, তাহলে তুই আমাদের এখানে থেকে লেখাপড়া কর না। তোর সমস্যাটা কোথায়? তোর সমস্যা হাত খরচ, লেখাপড়ার খরচ, তোর পোশাক আশাক এভরিথিং খরচ আমি চালিয়ে নেব। শুধু তুই যেভাবে আমার সাথে থাকলে এভাবে থাক না। ভাবুন, এক জায়গায় থাকলে কি হয়, কেউ এখানে কোনো কথা বলবে না। আমার শ্বশুর শাশুড়িও আমাদের বাড়িতে থাকে না। এখানে তো কোনো বিষয়ই নেই। বুঝতে পারছিস? আমাদের বাড়িটা তো গেটওয়ালা, আলাদা একটা বাড়ি রে। কত সুন্দর দেখিস না, কোনো লোকজন সদস্য নেই। তো যখন যা মনে চাইবি তুই তাই করবি। তোকে কি আমি নিষেধ করব? আমারও তো ভারী ভীষণ ভালো লেগেছে রে। বুঝিস না ভাই এটা? হ্যাঁ। তখন আমার কথা আমার ছোট ভাই রাজ্জাক শুনে মুচকি হাসি দিয়ে বলতেছে, তুমি যে কি বলো না, আমারও খুব ভালো লাগেছে আপু, জানো। তবে আমি কলেজে একটা মেয়েরে ভালোবাসি, কিন্তু সেই মেয়েটারে আমি কতদিন এইভাবে আমার একটু মনের মধ্যে ইচ্ছা হয়েছে যে একটা ছেলে একটা মেয়ে প্রেম ভালোবাসা করে বাইরে একটু মানুষ, কত মানুষ বেড়ায় না, ওরে নিয়ে ডাকি, কিন্তু আসলে ও আমার কাছে কখনো এক জায়গায় যাইতে মানে রাজি হয় না। আমি এটাও বলছিলাম যে তোমারে আমি কোনো কিছু করব না, জাস্ট শুধু নদীর পাড়ে কোনো পার্কে গিয়ে একটু বলবো, দুজনে একটু বাদাম চিলে খাবো, একটু আড্ডা উল্লাস মেরে আবার বাড়িতে চলে আসবো। তারপরও সে শিকার হয় না। আর আমি তো জীবনে কোনোদিন কোনো মেয়ের সংস্পর্শে যাইনি আপু। এই জন্য তো আসলে কোনো কিছু বুঝিনি। দেখো না, তোমার পাশে তুমি আমার বোন, তোমার কাছে আমি এই যে আসছি, তোমার সাথে কথা বলতেছি বা রাত্রে ঘুমের ঘরে, আসলে কি যে কি দেখি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি আপু, তুমি কিছু মনে করো না। তখন আমি বললাম যে এই, মনে করবো না মানে? প্রত্যেক দিন তো এভাবে থাকবি? আমরা দুই ভাই বোনে রাত্রে টেলিভিশন দেখবো, লুডো খেলবো, মানে আড্ডা উল্লাস করবো, তারপরে একসাথে ঘুমায় পড়বো। যা হবার তা হবে, তুই এত আপত্তি করিস কেন? তোর ভালো লাগে নাই? তখন না দেখ বলতে দে, ভালো আবার লাগে না। আমি তাই বলছি তোমারে, তুমি যদি আবার না করে বসো, তখন আমি বললাম যে এই, আমি না করবো কেন? তোকে তো এই জন্য আমি ডেকে নিয়ে আসছি, আমার ভালো লাগার জন্য। তোর দোলাভাই দেখিস না বাড়িতে নেই, তাহলে তোর দোলাভাইয়ের অভাবটা কে পূরণ করবে? তুই আমাকে দিনের পর দিন এভাবে চালিয়ে নিবি। তোর লেখাপড়ার খরচ, তোর সার্বিক দায়িত্ব আমি নেব। দেখিস না আমি মাঝে মাঝে তো পার্লারে গিয়ে কত সুন্দর সাজুগুজু করে আসি। এটা আমার পুরনো অভ্যাস, জানিস। তো তোর দোলাভাই থাকতো আমাকে মাঝে মাঝে পার্লারে নিয়ে যেত, আমার আবার একটু সাজুগুজু করতে পছন্দ হয়। আচ্ছা রাজাক, বলতো আমাকে তোর কিভাবে দেখতে ভালো লাগে? কোন পোশাকে দেখতে ভালো লাগে? মানে সালোয়ার কামিজ পরে, নাকি শাড়ি পরে, নাকি সাজুগুজু করে, বল। তখন রাজ্জাক বলতেছে, আপু তুমি যদি তোমার চুলটা একটু বব কাটিং করতে না, আরো মানাতো, প্রিন্সেস ডায়নার মতো লাগতো। তখন আমি বললাম, কিরে, তোর রুচি তো দেখতেছি হ্যাপি। হ্যাঁ, দারুণ রুচি, তুই গ্রামের ছেলে হয়ে তোর মধ্যে এত সুন্দর রুচি জাগছে। আচ্ছা যা, আমি কালকে পার্লার থেকে সুন্দর করে সাজুগুজু এসে, সাজুগুজু করে তোকে আমি নিজেকে পরিবেশন করবো, দেখিস অনেক ভালো লাগবে। এখন থেকে তুই যেটা দেখতে চাইবি, যেভাবে দেখতে চাইবি, আমি তাই করে তোকে দেখাবো। আর শোন, দুবা বোনে ব্যাংক থেকে টাকা উঠায় এদিকে ঘুরতে যাব, ওদিকে ঘুরতে যাব, মজা মাস্তি করবো। কতদিন কোথাও বেড়াইতে জানে জানিস, কে নিয়ে যাবে বল? আমার এই বাড়িতে দেবর ভাসুর শ্বশুর শাশুড়ি কেউ তো থাকে না, কার সাথে যাব? আর তোর মধ্যে এরকম একটা হ্যান্ডসাম ভাই আমার থাকতে আমি এইভাবে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি ঘোরার দেম, দেখিস না? তোকে তো আমি লজ্জা করে বলতে চাইনি এই কথাটা, কিন্তু রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম যে আমার ছোট ভাই রাজ্জাক ও তো এখন বড় হয়ে গেছে, তাহলে আমি কেন এত কষ্ট করতেছি দিনের পর দিন? তাই তো তোরে এইভাবে দেখে নিয়ে এসে আমি নিজের সহযোগিতা একটু নেওয়ার জন্য, তোর কাছ থেকে একটু সাহায্য পাওয়ার জন্য তোকে ডেকে নিয়ে আসছি। দেখ তো, গত রাত্রির কথা একটু ভেবে দেখ, কত সুন্দর জীবন না, কত সুখময় সময় না? তখন রাজ্জাক বলতেছে, হ্যাঁ আপু, এইভাবে যদি প্রতিনিয়ত পাই তাহলে তো আমার খুব ভালো হবে। তখন আমি বললাম যে রাজ্জাক শোন, তুই লেখাপড়া করতেছিস কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে, তুই লেখাপড়া শেষ কর, তারপরে তুই আমার কাছ থেকে সংসার জীবনে আসলে কি করতে হয় এগুলা শিক্ষা নে। কিভাবে একটা জোয়ান একটা রূপবতী বউকে চালিয়ে নিতে হয়, এটারও তো একটা অভিজ্ঞতার দরকার আছে রে। সেটা আমার কাছ থেকে দিনে দিনে অর্জন কর, শিখিয়ে নে। আমি দেখিস না তোকে যে সুযোগটা দিয়েছি, তুই তো দিনের পর দিন তোরও হবে, আমারও তো ভালো লাগবে, আর মাঝখানে তোরও শেখা হয়ে যাবে। পরে দেখিস ভবিষ্যতে আমার মতো এইরকম রূপবতী খুবই সুন্দরী দেখে জোয়ান মধ্যে একটা মেয়ে নিয়ে এসে তোকে, তোর সাথে বিয়ে শাদী দিয়ে দেবো, দেখিস। তখন তোর সংসার জীবনে আমার সাথে তোর যতটা ভালো লাগবে, ওর সাথে ওই রকমই তুই পাবি।
আমার সাথে তো চলতে চলতে যেটা অভ্যাস হয়ে যাচ্ছে, তখন তোকে যদি একটা বেটে হ্যাংলাবাদ একটা মেয়ে নিয়ে এসে দিই, তখন কিন্তু তোর আর ভালো লাগে না, পছন্দ হবে না, এটা মাথায় রাখিস। মানে আমি তো তোর বোন, কোল ভরা মোটা হুষ্টপুষ্ট নাদুস নুদুস, তোর তো মনে হয় অনেক কোল ভরা রে। কি চড়ে ধরলি, ভালো লাগবে না তোর, হ্যাঁ? আমি তো জানি তোর কোল ভরা, কিন্তু জানিস তোর একটা জিনিস আমার ভালো লাগেছে রে, তুই যে আমার দুটো মুখের মধ্যে নিয়ে অনেক সময় ধরে এভাবে খাস, সারিস না, এটা আমার খুব ভালো লাগলো জানিস। তোর মধ্যে অনেক রোমান্টিকতা রে, আর আমার এটা খুব ভালো লাগে জানিস। এই জন্য তোর কাছে আমার বারবার থাকতে ইচ্ছে করতেছে, তোর ছাদ নিতে ইচ্ছে করতেছে। এখন আমার মাথার থেকে একটা বড় চিন্তা গেল রে। তোর দোলা ভাই ও 5 বছরে কি আর 10 বছরে কি থাকে না ও বিদেশে, ও যেহেতু একটা ভালো পজিশনে আছে, অনেক টাকা পয়সা ইনকাম করে বাড়িতে আসুক, তারপরে উজ্জ্বল ভবিষ্যৎটা আমার তো সামনে, তখন তো আর কোনো সমস্যা হয় না। আর তোর বোন যদি একটু ভালো চলে, সিটে সাটা তোর গায়েও তো একটু লাগবে ভালো লাগার আওয়াজটা, তাই না? তখন আচ্ছা বলতেছে, হ্যাঁ আপু, তুমি আচ্ছা বলেই তো একটু ভালো চলতে পারবো, এটা আমিও জানি। তবে আমি যতদিন সরকারি চাকরি বাকরি না পাই, আমি সুন্দরভাবে লেখাপড়া করতে চাই, মানুষের মতো মানুষ হয়ে নিজে পায়ে দাঁড়াতে চাই, এদিকে তুমি একটু খেয়াল রাখলেই হবে। আর তোমাকে যেভাবে সহযোগিতা করার দরকার, আমি যেহেতু কালকেই বুঝতে পারছি, আমার খুব ভালো লাগেছে, আমি এভাবে তোমাকে সার্বিক সহযোগিতা করতে চাই আপু। মানে তোমার সংসারের বাজার করা, মার্কেট করা, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বা তোমার সংসারে যেহেতু একটা গার্জেন, একটা ছেলে দরকার, এই যে তুমি একটা যুবতী মেয়ে বাড়িতে, এত বড় একটা বাড়িতে একলা পড়ে থাকো দিনের পর দিন, আজকাল দিন সময় ভালো না, কে কোথার থেকে উঠে আসে কি হয় না হয়, আমার বোন তুমি, তোমার সমস্ত কিছু রক্ষা করার দায়িত্বটা আজ থেকে আমি নিয়ে নিলাম। আমি আর বাড়িতে যাব না, বাড়িতে বাবা মাকে বলে তোমাদের এখানে আমি সেট হয়ে যাই, যতদিন দুলো ভাই বাড়িতে না আসে। তখন আমি রাজ্জাকে বললাম, এই তো ভাই, হ্যালো কি শোনা আমার, এই তো তোর জ্ঞান হয়েছে, তোর বুদ্ধি হয়েছে, আমি তো তোকে এইটাই বলতে চাইছি। আর এইটা বলার জন্যই তো তোকে আমি ওখান থেকে নিয়ে আসছি রে, তুই কোনো আপত্তি করবি না, তোর লেখাপড়ার খরচ, তোর সার্বিক দায়িত্ব আজ থেকে আমি নিয়ে নিলাম। আর দেখিস তোর কোনো অভাবই থাকবে না। আর এই যে বাবার অভাবের সংসারে থেকে তোর চেহারাটার কি হাল করেছিস, দেখবি আমার মতো তুই দারুণ, তোর স্বাস্থ্য বেড়ে যাবে, তুই নায়কের মতো তোর চেহারা হবে। আর তোকে ব্লেজার কোট টাই লাগিয়ে আমি বাইরে তোর সাথে বেড়াইতে যাব, তোর পোশাক আশাক কিনে দেবো। তোকে আমি এমনকি দেখিস কিছুদিন বাদে একটা সুন্দর বাইক কিনে দেবো। এই বিষয় নিয়ে তোর দুলাভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করবো রে, তুই চিন্তা করিস না। তুই শুধু তোর জন্মদা বোনের প্রতি একটু সুনজর রাখিস, তাতেই আমি খুশি। মানে প্রতিনিয়ত, আমি প্রতিদিন তোর কাছে চাইবো না, এটা শরীর খারাপ করবে রে, বুঝিস না এটা? স্বাস্থ্যের তো একটা ব্যাপার আছে না, নিজের শরীর দিকে একটু নজর রাখতে হবে। মানে সপ্তাহে 2-3টা দিন একটু সময় দিবি, তাহলে তো তোরও হবে আমারও হবে, বুঝিস না এটা? তখন রাজ্জাক বলতেছে, হ্যাঁ আপু, এতটুকু হলেই যথেষ্ট। তোমার মধ্যে না আপু, তুমি আমার বড় আপু বলে কি হবে, অনেক জ্ঞান গরিমা। আর তুমি আমাকে চলানোর মতো তোমার যথেষ্ট জ্ঞান আছে, এই জন্যই তো তোমার কাছে থাকতে চাচ্ছি আর তোমার উপর একটু ভরসা পাই। তারপরে বন্ধুরা, আমার ছোট ভাই রাজ্জাকের সাথে দিনের পর দিন এইভাবে চলতে থাকলাম, কিন্তু খুব সাবধানে থাকতাম যাতে এমন কিছু না করি, না হয় যাতে ওর দুলা ভাই আবার এসে কোনো কিছু বুঝে ফেলে বা মাইন্ড করে। মানে সবকিছু ঠিকঠাক থাকলো, আমারও মানে দিনকাল খুব ভালো চলতে থাকলো, ওরও এভাবে চলতে চলতে ও যখন মাস্টার্স কমপ্লিট করলো, ডিগ্রি নিয়ে বেরিয়ে আসলো, তারপরে ও চাকরির জন্য অ্যাপ্লাই করলো, ওর সরকারি চাকরি হয়ে গেল। তারপরে ও নিজে পায়ে দাঁড়িয়ে গেল। এদিকে ও দুলাভাই বিদেশ থেকে চলে আসলো, 5 বছরের মাথায় দুলাভাই আসলো, অত দিন আমরা এইভাবে থাকছি, কি যে সুখের দিন আমরা ভাই বোন পার করলাম বন্ধুরা। হ্যাঁ, তারপরে আমার স্বামী আসার পরে 1 বছর সংসার করতে করতে আমাদের ঘরে একটা কন্যা সন্তান আসলো। আমার স্বামী তো অনেক খুশি, সেও আমাকে মানে অনেক খুশি করতে পারে, আমার ছোট ভাইটার মতো আমার স্বামীও দারুণ হ্যান্ডসাম। আমার বাবা মা আমার জুটি দেখে আমাকে বিয়ে শাদী দিয়েছিল, আমার স্বামীকে পেয়ে আমি দারুণ খুশি। তারপরে সুখময় ভাবে জীবনযাপন করতে থাকলাম। আর ওই যে আমার ছোট ভাইটা রাজ্জাক, ও যখন চাকরি বাকরি পেলো, আমরা সুন্দর আমার মতো এরকম রূপবতী, গুণবতী, একদম সুন্দরী হ্যান্ডসাম মানে কোল ভরা একটা নাদুস সুন্দর মেয়ে দেখে আমার ভাইকে আবার বিয়ে শাদী দিয়ে দিলাম। ও সুন্দরভাবে সুন্দর মানে খুব জীবন যাপন কাটাতে থাকলো। সরকারি চাকরি বলে কথা, আজকাল একটা সরকারি চাওয়া মানে সোনার হরিণ পাওয়া বন্ধুরা। তো তো দারুণ ভাবে অফিসার র্যাঙ্কে চাকরি পাইলো, সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো বাবা মার সংসারে। আর আমি আমার স্বামীকে নিয়ে খুবই খুশি হয়ে গেলাম, দিন যাপন করতে থাকলাম। তো বন্ধুরা, আমার এই ভাই বোনের মধ্যে এই সুন্দর একটা ঘটনা ঘটে গেছিল আমার জীবনে। তো যদি তোমাদের জীবনে কারোর এরকম ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট গল্পটা আজকে এই পর্যন্তই ছিল।
যদি এই গল্পটা শুনে তোমরা বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকো, খুশি হয়ে থাকো, বিনোদন পেয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।